আসসালামু আলাইকুম। এসিএস এর ভার্সিটি ও গুচ্ছ স্পেশাল প্রাইভেট প্রোগ্রামের বাংলা ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বাংলার মহা গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। মহা গুরুত্বপূর্ণ ক্লাস বলতে আজকে আমরা বানান শিখব, নত্যবিধান সত্যবিধান শিখব, প্রয়োগ অপপ্রয়োগ শিখব, শুদ্ধি অশুদ্ধি শিখব। যে টপিকগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা সহ আমাদের সুন্দরভাবে বাংলা লেখা, রিটেনে ভালো নম্বর পাওয়া, সব জায়গায় সুন্দর করে লেখা, সঠিকটা লেখা, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝতে শেখা, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আজকের লেকচারে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প অপরিচিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা সম্পর্কে জানব। কিভাবে প্রশ্ন হয় সে সম্পর্কে আমাদের ধারণা হবে, ভর্তি পরীক্ষার জন্য কী ধরনের প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব আজকের লেকচারে। তার মানে আমরা শুরু করতে পারি আজকের মহা গুরুত্বপূর্ণ টপিক। আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে নত্য সত্য বিধান। আমরা জানি বিধান মানে কি? বিধান মানে হচ্ছে নিয়ম। বিধান মানে নিয়ম। তার মানে আমরা আজকে শিখব মূর্ধন্য এবং মূর্ধন্য স এই দুইটা বর্ণ ব্যবহারের নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে মূর্ধন্য এবং মূর্ধন্য স কোথায় ব্যবহৃত হয়? মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হয় সংস্কৃত শব্দে। সংস্কৃত শব্দেই কেবল মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হয়। এ কারণে আমরা যখন নত্যবিধান এবং সত্যবিধান কি যখন পড়েছিলাম তখন বলেছে এরকম যে তৎসম শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য স এর ব্যবহারের নিয়মকে বলা হয় নত্য ও সত্যবিধান। যেরকম এখানে লেখা আছে, আমরা প্রথম শিখছি নত্যবিধান। এখানে লেখা আছে তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে নত্যবিধান। ঠিক একইভাবে তৎসম শব্দে মূর্ধন্য স এর ব্যবহারের নিয়মকে বলা হয় সত্যবিধান। আমি এখানে লিখেছি সংস্কৃত, এখানে লেখা তৎসম। এর মানে সংস্কৃত যা তৎসম একই জিনিস, সংস্কৃতেরই আর এক নাম তৎসম। তাহলে কি তদ্ভব শব্দে মূর্ধন্য মূর্ধন্য স হয় না? উত্তর হচ্ছে না। বিদেশি শব্দে কি মূর্ধন্য মূর্ধন্য স হয় না? উত্তর হচ্ছে না। খাঁটি বাংলা শব্দে কি মূর্ধন্য বা মূর্ধন্য স হয় না? উত্তর হচ্ছে না। শুধুই তৎসম বা সংস্কৃত শব্দেই মূর্ধন্য এবং মূর্ধন্য স এর ব্যবহারের নিয়ম আছে। আমরা এখন নিয়মগুলো দেখে, এগুলো খুবই কমন, আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু ঝালাই করে নিই। আমরা এগুলো মুখস্থ করেছিলাম। রি, র, রয়ের আর একটা রূপ হচ্ছে রেফ, এবং আমরা জানি রয়ের আর একটা রূপ হচ্ছে রফলা। তার মানে রি, র, রেফ, রফলা দুইটাই হচ্ছে রয়ের রূপ। এবং মূর্ধন্য স এ তিনটা বর্ণের পরেই যদি কোনো ন লিখতে হয় সে নটা মূর্ধন্য ন হয়। এখানে মূর্ধন্য স জায়গায় একটা ক্ষীয় লেখা আছে, এটা নিয়মের মধ্যে পড়ে না। তাহলে ক্ষীয় কেন লিখলাম? কারণ ক্ষীয় একটা যুক্ত বর্ণ। এই ক্ষীয় বর্ণটাকে বিশ্লেষণ করলে আসে ক যুক্ত মূর্ধন্য স, তার মানেই মূর্ধন্য স আছে। মূর্ধন্য সর পরে কোন ন হয়? মূর্ধন্য ন হয়। যেরকম ঋণ বানানে যে নটা মূর্ধন্য হলো কেন? তার আগে রি আছে। তৃণ বানানে এটা মূর্ধন্য হলো কারণ তয়ের সাথে রি কার আছে, রি এর রূপ। একইভাবে বর্ণ বানানে নটা মূর্ধন্য হলো কেন? রেফ আছে, রেফ মানে র এর রূপ। বরণ বানানে মূর্ধন্য হলো কারণ এখানে র আছে। ঘৃণা বানানে মূর্ধন্য হলো তার কারণ এর আগে রিকার আছে। তাহলে রি, র এবং স। এরপর আমরা যদি বলি কৃষাণ বানান, কৃষাণ বানানে এই যে নটা মূর্ধন্য হলো তার কারণ কি? এখানে পেট কাটা মূর্ধন্য স আছে। তাহলে রি, র, স এরপরে কোনো ন লিখতে হলে সেটা মূর্ধন্য লিখতে হয়। ক্ষীয় লিখেছিলাম, কেন লিখেছিলাম? ক্ষীয়র বিষয়টা কোথায় আসে, কিভাবে আসে সেটা একটু দেখি। আমরা যদি কোনো জায়গায় লিখে থাকি ক্ষণ বানান বা ক্ষণ বানান বা ক্ষণজীবী বানান বা ক্ষীণজীবী বানানে মূর্ধন্য দিতে হয়। তার কারণ কি? আগে এখানে মূর্ধন্য স আছে। কিভাবে সেটা দেখেছে এখানে, কারণ ক্ষীয়টাকে ভাঙলে ক আর মূর্ধন্য স পাবো, ঠিক এর পরেই নটা মূর্ধন্য হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সত্যবিধান নত্যবিধানের ক্ষেত্রে স্বরধ্বনির বিষয়টা আমরা মাথায় আনবো না বা মাথায় রাখবো না। এরপরে 2 নম্বর নিয়ম আমি দেখি, যদি রি, র বা রেফ বা রফলা বা স আগে যেগুলো ছিল ঠিক একইভাবে এরপরে কোনো বর্ণের বা বর্ণগুলো যদি এমন হয় ক বর্গ, প বর্গ, আমরা বর্গীয় বর্ণ শিখেছি, ওই যে আমরা মূর্খ কি মূর্খ না তার একটা টেস্ট তো দিয়েছি,
এবং সে টেস্টে তোমরা অধিকাংশ পাশ করেছো, তোমরা অনেকেই লিখেছো যে আমি মূর্খ না, আমি মূর্খ না, অনেকে লিখেছো। কয়েকজন হয়তো লিখেছো যে আমি মূর্খ, অনেকে শিখেছে যে এখন আর মূর্খ নেই। ওই যে বর্গীয় বর্ণ আমরা শিখেছিলাম, ক বর্গের বর্ণ আমরা দেখেছিলাম 5টা, ক খ গ ঘ ঙ 5টা। প বর্গের বর্ণ এটাও 5টা, প ফ ব ভ ম। তাহলে 5 5 10, অন্তস্থ হ আর অনুস্বার, 5 5 10 আর 3 13। এই বর্ণ 13টার 13টা বা 12টা বা 2টা বা 1টা যদি থাকে এবং তার আগে, অবশ্যই তার আগে যদি রি র স থাকে, তাহলে এর পরে যদি কোনো ন লিখতে হয় সেই নটা মূর্ধন্য দিতে হয়। কিভাবে বুঝবো? দেখো, কৃপণ বানান আমরা একটু বিশ্লেষণ করি। কৃপণ বানানটা যদি লিখি তাহলে এরকম করে কৃপণ বানানে আমাকে মূর্ধন্য লিখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, কৃপণ বানানে মূর্ধন্যর আগে তো প আছে, তার মানে রি র স এগুলো তো নাই, তারপরে মূর্ধন্য কেন দিলেন? উত্তর হচ্ছে, কৃপণ বানানটাকে আমরা বিশ্লেষণ করলে দেখি ক এর সাথে রি কার আছে, তাহলে মানে ক, এরপরে রি কার মানে রি, এরপরে যে বর্ণটা আছে সে বর্ণটা হচ্ছে প। এখন আমরা যে নিয়মটা পড়ছি সেখানে বলা হচ্ছে আগে রি র স আছে, এরপরে যদি ক বর্গীয় বর্ণ বা প বর্গীয় বর্ণ থাকে, দেখছি এখানে প আছে, প মানে হচ্ছে প বর্গীয় বর্ণ, তাহলে এরপরে যদি কোনো ন আসে সেই নটা মূর্ধন্য লিখতে হয় ওই নিয়ম অনুযায়ী। আচ্ছা, আমরা পরিবহন বানান আমি একটু হিসাব করে লিখি। পরিবহন বানান, পরিবহন বানানে মূর্ধন্য লিখতে হয় কেন? যদিও পরিবহন বানান অভিধানে দন্তন্য লিখলেও ঠিক লেখা আছে, তো আমরা মূর্ধন্য দেব, মূর্ধন্যই ধরবো, কারণ নিয়ম অনুযায়ী এখানে মূর্ধন্য হওয়ার কথা। পরিবহন বানানে কোন নিয়মে মূর্ধন্য হওয়ার কথা সেটা একটু জানার চেষ্টা করি। পরিবহনে এখানে র আছে, র লিখলাম, এরপরে আছে কি ব। আচ্ছা দেখো তো এই 13টার মধ্যে ব আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ আছে, এই যে প বর্গীয় বর্ণের মধ্যেই তো ব আছে। আচ্ছা, এরপরে আছে কি হ। আচ্ছা দেখো তো এই 13টার মধ্যে হ আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, এখানে তো হ লেখা আছে, তাইলে এরপরে যদি কোনো ন আসে সে নটা কি হবে? মূর্ধন্য হবে। এইভাবে নির্বাণ বানানে এই যে রেফ আছে, রেফ মানে র, এরপরে ব, তারপরে ন, বা হচ্ছে প বর্গীয়, তাহলে মূর্ধন্য হবে। গ্রহণ বানানে গ এর সাথে রফলা আছে, রফলা মানে র, এরপরে আছে হ, হ এখানে আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ আছে, তাহলে এরপরে যদি ন আসে সেই নটা মূর্ধন্য হবে। তাহলে যে দুইটা নিয়ম আমরা শিখলাম, প্রথমটা রি র স এরপরেই নটা মূর্ধন্য হয়, ঠিক আরও একইভাবে রি র স আগে আছে, এরপরে যদি ক বর্গ প বর্গ অন্তস্থ অ হ অর অনুস্বার এই 13টা বর্ণের কোনোটা কোনো না কোনো কিছু থাকে, তাহলে এরপরে যে ন আসবে সে নটা মূর্ধন্য হবে। আচ্ছা, এর পরের নিয়ম হচ্ছে ট বর্গের বর্ণের সাথে ট বর্গের বর্ণ। মনে আছে? মনে আছে ট বর্গের বর্ণ কি কি? ট বর্গের বর্ণ হচ্ছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। ট, ঠ, ড, ঢ এটা যদি একটা ফ্যামিলি হয়, এই ফ্যামিলির শেষে কি আছে? মূর্ধন্য আছে। তাহলে এই ফ্যামিলির লোকগুলা যদি খেতে বসে কাকে নিবে? কারণ পাশে তো আর একটা ফ্যামিলি আছে, সে ফ্যামিলিটা কি? এরপরে যে ফ্যামিলি সে ফ্যামিলিটা কি? একটু আমরা অন্য কালার দিয়ে লিখি। এরপরে যে ফ্যামিলিটা আছে, এই ফ্যামিলির পরের ফ্যামিলি, সে ফ্যামিলিটা হচ্ছে ত, থ, দ, ধ দন্তন্য। এবার একটু ভালো করে খেয়াল করো, দুইটা ফ্যামিলি পাশাপাশি থাকে, এই ফ্যামিলির বাসায় ভালো কোনো কিছু রান্না হয়েছে, ট, ঠ, ড, ঢ এর বাসায় ভালো কোনো কিছু রান্না হয়েছে, তাহলে ও ওর নিজের ছোট ভাই এই যে মূর্ধন্য, তাকে তো আগে ডাকবে, আয় একসাথে বসে খায়। এখন পাশের বাড়ি তো আর একটা ফ্যামিলি আছে, সেখানেও 5 জন মেম্বার, ও নিজের ছোট ভাইকে আগে ডাকবে নাকি পাশের ফ্যামিলির ওই ছোট ভাই দন্তান্ন তাকে আগে ডাকবে? উত্তর হচ্ছে নিজের ফ্যামিলি ছোট ভাইকে তো আগে ডাকবে। এই কারণে ট, ঠ, ড, ঢ এর সাথে একসাথে যদি খেতে বসে কোনো ন, সেই নটা মূর্ধন্য হয়। ঠিক একইভাবে এই ফ্যামিলির যে রীতি, এই ফ্যামিলিতেও তো একই নিয়ম বা একই রীতি ফলো করবে। ঠিক একইভাবে ত, থ, দ, ধ এই 4টা বর্ণের সাথে কোনো ন আটকে গেলে সেই নটা দন্তান্ন হয়। তাহলে এখানে এটার সাথে মূর্ধন্য হবে, এদের সাথে দন্তান্ন হবে। এই কারণে বন্টন বানান এই যে ট এর সাথে যুক্ত হয়েছে কোন ন? মূর্ধন্য, এই যে এখানে মাত্রা নেই। লুণ্ঠন বানানে ঠ এর সাথে যুক্ত হয়েছে কোন ন? মূর্ধন্য, এখানে মাত্রা নেই, কারণ আমরা জানি মূর্ধন্যর এই পাশে চান্দি শিলা, এই পাশে মাত্রা আছে কিন্তু এখানে মাত্রা নেই, দন্তান্ন পূর্ণ মাত্রা।
যদি দেখি মাত্রা নেই তার মানে ওখানে মূর্ধন্য, যদি ওখানে সমান চিহ্ন দিয়ে ফেলি ভুল করে, সমান চিহ্ন মানে মাত্রাটা দিয়ে ফেলি, দাগটা দিয়ে ফেলি, তাহলে ওখানে কিন্তু দন্তন্য হয়ে যাবে। ঠিক একইভাবে খণ্ড বানানে যে যুক্ত বর্ণটা দেখছি মূলত এখানে আছে ন আর ড, ঢেন্ডন বানান এখানে ঢয়ের সাথে মূর্ধন্য যুক্ত আছে, তাহলে ট ঠ ড ঢয়ের সাথে ন যেটা যুক্ত হবে সেই নটা মূর্ধন্য হবে। আচ্ছা, এরপরে এখানে আমরা একটা কবিতা দেখতে পাচ্ছি। এই কবিতায় কি দেখছি? আমরা দেখছি যে কতগুলো শব্দেই স্বভাবতই মূর্ধন্য হয়। স্বভাবতই মূর্ধন্য হওয়া মানে কি? স্বভাবতই মূর্ধন্য মানে এই শব্দগুলো কোনো নিয়ম মানবে না, তারপরে মূর্ধন্য হবে। যেরকম দেখো এখানে লেখা আছে গণ বানান, গণ বানানে মূর্ধন্য হয়েছে কেন? এর আগে কি রি রস আছে? উত্তর হচ্ছে না। আচ্ছা, এর আগে রি রস তারপরে ক বর্গের বর্ণ তারপরে কি ন আছে? না, এখানে গ ক বর্গের বর্ণ আছে ঠিকই, কিন্তু তার আগে তো রি রস নাই। তাইলে তো এখানে কোনো সূত্রে মূর্ধন্য হওয়ার কথা না, তারপরে কেন হবে? বলতে পারি এগুলোর স্বভাব খারাপ। একটা কবিতা এখানে লেখা আছে, এই কবিতার যতগুলো শব্দ আছে সবগুলো শব্দের স্বভাব খারাপ, এই জন্যে এমনিতেই মূর্ধন্য হয়, হুদায় মূর্ধন্য হয়, স্বভাবতই মূর্ধন্য বলে। এই জন্য বলে এগুলো সাধিত নয়, সাধিত নয়। এই স্বভাবতই মূর্ধন্য মানে হচ্ছে সাধিত না। এখন সাধিত না মানে কি? সাধিত না মানে নিয়ম অনুযায়ী না, নিয়ম মেনে মূর্ধন্য না। তার মানে এই যে শব্দগুলো আছে চাণক্য মাণিক্য বন, বাণিজ্য লবণ বন, বেনুবিনা কঙ্কন কণিকা, এই যত কবিতা আছে, কবিতার যতগুলো শব্দ আছে সবগুলো শব্দে নিয়ম না মেনে স্বভাবতই সাধিত না হয়ে মূর্ধন্য হয়েছে। এখন আমরা চলে যাব সত্যবিধানে। সত্যবিধানও কিসের ক্ষেত্রে প্রযোজ্য? তৎসম শব্দের ক্ষেত্রে। তৎসম শব্দের আর এক নাম কি? সংস্কৃত শব্দ। তৎসম শব্দে মূর্ধন্যস্বয়ের ব্যবহারের নিয়মকে বলা হয় সত্যবিধান। আচ্ছা, সত্যবিধানের প্রথম নিয়ম, অ এবং আ বাদে বাকি যতগুলো স্বরধ্বনি আছে এরপরে যদি কোনো স লিখতে হয় মূর্ধন্য স লিখতে হয়। দেখো উদাহরণ দিলে ক্লিয়ার হবে, ভালো করে বুঝে দেখো। চিকিৎসা। আচ্ছা, এখানে আর একটা জিনিস যুক্ত হবে, অ এবং আ ছাড়া। আচ্ছা, আমরা বলো স্বরধ্বনি আছে কয়টা? আমরা জানি স্বরবর্ণ 11টা। এই 11টা স্বরবর্ণ এর উচ্চারণকে স্বরধ্বনি বলে। এই 11টা স্বরধ্বনির মধ্যে অ এবং আ ছাড়া কয়টা আছে? উত্তর হচ্ছে 9টা আছে। তাহলে 9টা স্বরধ্বনির পরে যদি কোনো স আসে মূর্ধন্য স হবে। আরও একটা অ্যাডিশন আছে এর সাথে, যেটা তোমরা সত্যবিধানের 1 নম্বর নিয়ম হিসেবে পড়েছো, সেটা হচ্ছে রি এবং র এরপরে যদি কোনো স আসে সে সটাও মূর্ধন্য হবে। এখন নিচে অনেকগুলো উদাহরণ দেয়া আছে, এই উদাহরণগুলো আমরা একটু বিশ্লেষণ করি। চিকিৎসা বানানে মূর্ধন্য স হয়েছে, কেন হয়েছে? চিকিৎসা, এই যে রেফ আছে, রেফ মানে কি? রেফ মানে হচ্ছে র, কোথায় আছে? ঠিক শয়ের আগে। তাহলে র যদি থাকে এরপরে স আসলে মূর্ধন্য স হয়। কল্যাণী এসু, কল্যাণী এসু, দেখে মনে হচ্ছে শয়ের আগে অন্তস্থ আছে, আসলে কি শয়ের আগে অন্তস্থ? কল্যাণী এসু, এ কারটা আছে এর সাথে, কিন্তু উচ্চারণ তো এটার শেষে। এটার শেষে মানে তো শয়ের আগে। মনে রাখতে হবে, যখন কোনো ব্যঞ্জনের সাথে কার থাকে, কারটা আগে দেখা যাক বা পরে দেখা যাক, কার সব সময় ওই ব্যঞ্জনের পরে উচ্চারিত হয়। কিভাবে কিভাবে দেখো তো। আর ধরো আমি ঠিক বানান লিখবো, ঠিক, ঠিক, ঠিকে দেখো রস্বইকার আগে দেখা যাচ্ছে, তাই তো? রস্বইকার কিন্তু আগে আছে, রস্বইকার আগে আছে, কিন্তু আমরা কি ঠয়ের আগে উচ্চারণ করছি ই? আচ্ছা, আমরা কি এটা ই ঠক বলছি? না, আমরা কি বলছি? ঠিক বলছি। তার মানে আগে ঠ, তারপরে ই, তারপরে ক। তার মানে কার কোনো ব্যঞ্জনের সাথে থাকলে ওই কারের উচ্চারণটা ওই ব্যঞ্জনের পরে হয়। ঠিক একইভাবে এখানে অন্তঃস্থয়ের পরে এ আছে। আচ্ছা, এ তো অ বা আ ছাড়া অন্য স্বরধ্বনির মধ্যে পড়ে? উত্তর হচ্ছে হ্যাঁ, তাই তো পড়ে। তাহলে অ এবং আ ছাড়া অন্য স্বরধ্বনির পরে যে স আসবে সেই সটা কোন স হবে? মূর্ধন্য স হবে। মুমূর্ষ বানানে রেফ আছে তাই মূর্ধন্য স। উষর বানানে উ আছে, উ এর পরে স আসলে মূর্ধন্য স। পোষ বানানেও একই তাই, ও এর পরে স। তুষার বানানে উ এর পরে স। ভীষণ বানানে দীর্ঘ ইর পরে স মূর্ধন্য। দূষণ বানানে উ এর পরে। কোষাধ্যক্ষ ও এর পরে। পরিষ্কার, পরিষ্কার, আবিষ্কার, তিরস্কার, নমস্কার, বহিষ্কার, এই যে বানানগুলো আমাদের ঝামেলা হয়, ভাস্কর,
পুরস্কার দন্তস্ব দেব নাকি মূর্ধন্য স দেব, সেটাও কিন্তু আমরা এই নিয়মে ফেলে সহজে মনে রাখতে পারবো। বাংলা বানানের নিয়ম এবং সত্যবিধানের এই নিয়ম একসাথে আমরা অ্যাপ্লাই করব। দেখো পরিষ্কারে ঝামেলা হইতেছে এখানে, তাহলে এই জিনিসটা আমরা পরিষ্কার করে ফেলি। কিভাবে? পরি, পরি তার মানে এর শেষে কি আছে? ই। এখন আমাকে বলো অ এবং আ ছাড়া বাকি যত স্বরধ্বনি আছে এরপরে সটা কোন স হয়? একটু আগেই তো বললাম মূর্ধন্য স হয়। তাইলে এই যে ইটা উঠে গেল, এরপরে যে স, এই সটা কোন স হবে? মূর্ধন্য স হবে। দুষ্কর বানান, দুষ্কর বানান, দু উ দিয়ে শেষ হয়েছে, মূর্ধন্য স হবে। নিষ্পত্তি বানানো একই, আবিষ্কার বানানো একই, ঋষি বানানোর স কেন হয়েছে? আগে রি আছে তাই। তাইলে এটা যদি বুঝে থাকো, সত্যবিধানের এই নিয়মটা যদি বুঝে থাকো, তাইলে এখন বলো তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে যদি পুরস্কার বানানটা বলতে পারো। পুরস্কার বানান কি? পুরস্কার বানান এরকম করে দন্ত স দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে পুরস্কার বানানে দন্ত স কেন? দেখো পুরস্কারে যে ঝামেলাটা, এখানে আগে কি আছে? র, র এর সাথে কি আছে? অ। অ এবং আ যদি উচ্চারিত হয় তাইলে দন্ত স হয়। আমরা নিয়ম পড়ছি অ এবং আ বাদে বাকি সব স্বরধ্বনির পরে মূর্ধন্য স হয়, বাকি স্বরধ্বনির পরে। কিন্তু অ বা আ উচ্চারণ হলে তখন কি হবে? দন্ত স হবে। এই কারণে পুরস্কার বানান ঠিক একই কারণে ভাস্কর বানান, এই যে দন্ত স আগে কি আছে? ভা, তার মানে কি? আ, তাহলে আয়ের পরে স আসলে কোন স হবে? দন্ত স হবে। তাহলে আমরা সত্যবিধানের একটা নিয়ম, একটা নিয়মের মধ্যে আসলে মূলত দুইটা নিয়ম এবং সাথে বাংলা বানানের খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার, পুরস্কার, নমস্কার, বহিষ্কার, চতুষ্কোণ, চতুষ্টয়, এই বানানগুলোতে মূর্ধন্য স নাকি দন্ত স, সেই ঝামেলা দূর করলাম। এখন আমরা যাব ট বর্গীয় বর্ণ ট এবং ঠ, দুইটা ট এবং ঠ এর সাথে যদি কোনো স আটকে যায়, যদি কোনো স লেগে যায় ট এবং ঠ, তাহলে কোনো স লেগে গেলে সেই সটা মূর্ধন্য স হবে। যেরকম অপুষ্টি ট এর সাথে যুক্ত হয়েছে, মূর্ধন্য স। আকৃষ্ট মূর্ধন্য স। উৎকৃষ্ট মূর্ধন্য স। তুষ্ট, কনিষ্ঠ, ঘনিষ্ঠ, অতিষ্ঠ, শ্রেষ্ঠ, ট এবং ঠ এর সাথে কোনো স লেগে গেলেই হবে পেট, কাটা, স। এখানেও কিছু শব্দের স্বভাবতই মূর্ধন্য স হয়। আগে যেরকম আমরা দেখেছিলাম কিছু শব্দের স্বভাব খারাপ, স্বভাবতই নিয়ম না মেনে মূর্ধন্য ন হয়, ঠিক একইভাবে কিছু শব্দের স্বভাব খারাপ, নিয়ম না মেনে মূর্ধন্য স হবে। তার মধ্যে অভিলাষ, আষাঢ়, পাষাণ, আভাস, ভাষা, এই শব্দগুলো আছে। আমরা এগুলো একটু মুখস্থ করে ফেলব। এখন আমরা কিছু বানান দেখব, কিছু শব্দ দেখব, নিয়ম অনুযায়ী একরকম হওয়ার কথা কিন্তু সেরকম হচ্ছে না কেন, সেটা একটু আমরা এখন বোঝার বা জানার চেষ্টা করি। দেখো ফার্নিচার বানানে নয়ের উপরে রেপ আছে, রেপ মানে র, তাহলে ফার্নিচার বানান মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু ফার্নিচারে মূর্ধন্য হবে না, কারণ ফার্নিচার একটা ইংরেজি শব্দ। ইংরেজি শব্দে নত্যবিধান সত্যবিধান খাটবে না। কোন শব্দে খাটবে? তৎসম শব্দে খাটবে। কেরানি, কেরানি একটা আরবি শব্দ, আরবি শব্দ হওয়ার কারণে নত্যবিধান সত্যবিধান নত্যবিধান খাটবে না, দন্তান মূর্ধন্য হওয়ার কথা কিন্তু দন্তান হবে। ধরন একটা তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দ, ধরন বানানেও মূর্ধন্য হবে না, দন্তান্ন হবে। করেন, ধরেন, মারেন হিসেবে র এর পরে নটা মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু বাংলা ক্রিয়াবাচক শব্দে নটা মূর্ধন্য হবে না। এজেন্ট, এজেন্ট কেন হইলো? ট এর সাথে নটা তো মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু এজেন্ট তো ইংরেজি শব্দ, ইংরেজি শব্দে তো মূর্ধন্য হয় না। কর্নেলও তাই ইংরেজি শব্দ, ইংরেজি শব্দে মূর্ধন্য হয় না। গ্রন্থ বানানে কেন গয়ের সাথে রফলা আছে তারপরে নটা মূর্ধন্য হইল না? এর কারণ হচ্ছে এই যে যুক্ত হয়েছে নটা, এখানে নয়ের সাথে থ যুক্ত হয়েছে। থ, নয়ের সাথে থ যুক্ত হলে এরকম থটা হ হয়ে যায়। ঠিক একইভাবে দন্তস্বর সাথে থ যুক্ত হইলেও থটা হ লিখলে হয়ে যায়। এখন গ্রন্থ বানানে কেন মূর্ধন্য হইল না? এর কারণ আমরা জানি গ্রন্থ মানে মূর্ধন্য আসলে থ এর ফ্যামিলি না, ত, থ, দ, ধ, দন্তান্ন, এই ফ্যামিলি শেষে দন্তান্ন আছে, তাহলে দন্তান্ন হবে। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য এই ফ্যামিলির সাথে মূর্ধন্য হয়, যেটা আমরা দেখেছি। বন্ধ বানান ন যুক্ত হয়েছে, নিচে এই যে বর্ণটা আছে সেটা হচ্ছে ধ, তা ধ এর ফ্যামিলি তো দন্তান্ন, এই কারণে এখানে দন্তান্ন আছে, মূর্ধন্য হবে না। লণ্ঠন, আশ্চর্য ব্যাপার,
লণ্ঠনে তো ঠিক ফ্যামিলি আছে, লণ্ঠনে যে ন যুক্ত হয়েছে কার সাথে, ঠ এর সাথে। এখন ঠ তো একই ফ্যামিলির, ট ঠ ড ঢ মূর্ধন্য, ফ্যামিলি তো ঠিক আছে, তাইলে কেন মূর্ধন্য হইল না? এর কারণ হচ্ছে লণ্ঠন ইংরেজি শব্দ, লণ্ঠন ইংরেজি শব্দ, ইংলিশ ল্যান্টার্ন থেকে, ল্যান্টার্ন থেকে আসছে লণ্ঠন, এই কারণে ইংরেজি শব্দে নত্যবিধান তো খাটবে না। ঠান্ডা হিন্দি শব্দ, বিদেশি শব্দে নত্যবিধান খাটে না, এই কারণে ঠান্ডা বানানে দন্তন্য হবে। যদিও তোমাদের বোর্ড বইয়ে অনেক জায়গায় ঠান্ডা মূর্ধন্য দিয়ে লেখা আছে, কিন্তু আসলে সঠিকটা হচ্ছে দন্তান্ন। হর্ন বানান ইংরেজি, তাহলে কেন নত্যবিধান খাটবে? গভর্নর ইংরেজি, কেন নত্যবিধান খাটবে? তার মানে এই শব্দগুলো আমরা দেখলাম কিছু শব্দে আসলে দন্তান্ন হয়ে যায়, মূর্ধন্য হবে না, যদিও নিয়ম অনুযায়ী মূর্ধন্য হওয়ার কথা। আশ্চর্যের আরও একটা বিষয় দেখো, মূর্ধন্য তারা নিজের বানানে মূর্ধন্য নেয় না। কেন নেয় না? মূর্ধন্য তার নিজের বানানে মূর্ধন্য নেয় না, কেন নেয় না? এবার একটু আমরা বিশ্লেষণ করি। দেখো এই যে মূর্ধন্য লেখা, আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে মূর্ধন্যকে এভাবে লিখতে হয়, মু, এরপরে রেফ আছে, রেফ মানে কি র, এরপরে ধ, এরপরে ন। এখন আমাকে বলো নিয়ম অনুযায়ী আমরা কি জানি? নিয়ম অনুযায়ী আমরা জানি রি র স এর যে কোনো কিছু এরপরে যদি ক বর্গ বা প বর্গ বা অন্তস্থ অথবা হ অথবা অনুস্বার এগুলো যদি থাকে তাহলে তার পরের নটা মূর্ধন্য হয়, এটাই নিয়ম। কিন্তু এখানে র এর পরে ধ আছে, ধ কি ক বর্গের মধ্যে পড়ে? উত্তর হচ্ছে না। ধ কি প বর্গের মধ্যে পড়ে? উত্তর হচ্ছে না। ধ কি এর মধ্যে আছে? উত্তর হচ্ছে না। তাহলে এরপরে নটা কি আর মূর্ধন্য হবে? হবে না, দন্তন্য হবে। এই কারণে মূর্ধন্য নিজের বানানে মূর্ধন্য নেয় না, কারণ ও তো নিজের নিয়ম মানতে হবে। এই জন্য নত্যবিধান মেনে মূর্ধন্য তার নিজের বানানে মূর্ধন্য নেয় না, দন্তন্য দিতে হয়। তাহলে এখানে আমরা কিছু শব্দে হয় না, কেন হয় না জানলাম। এবার আমরা দেখব কিছু শব্দে মূর্ধন্য স হয় না, কেন হয় না? এবার একটু জানার চেষ্টা করি। দেখো পোস্ট বানান টয়ের সাথে যুক্ত হয়েছে, তাহলে সটা মূর্ধন্য স হওয়ার কথা, কিন্তু পোস্ট তো ইংরেজি শব্দ, ইংরেজি শব্দে কি সত্যবিধান খাটবে? উত্তর হচ্ছে না। পোশাক, পোশাক, পোশাক সরি পোশাক একটা ফার্সি শব্দ, পোশাক একটা ফার্সি শব্দ, ফার্সি শব্দেও সত্যবিধান খাটবে না। পুরস্কার, পুরস্কারে কেন দ্বন্দ্ব বলেছি? কারণ র এর সাথে অ আছে। অস্কার বিদেশি শব্দ, তাহলে কি সত্যবিধান খাটবে? খাটবে না, এই জন্য দ্বন্দ্ব। নিস্পৃহ, নিস্পন্দ, নিস্পৃহ, নিস্পন্দ, এরপরে স্ফুটন, এই শব্দগুলোতে সূত্র অনুযায়ী সত্যবিধানের মূর্ধন্যস্ব হওয়ার কথা থাকলেও মূর্ধন্যস্ব হবে না। আবারও বলি, স্পন্দন, স্পৃহা, স্ফুটন, স্পন্দন, স্পৃহা, স্ফুটন, এগুলো কোনো শব্দের সাথে যুক্ত হলে সূত্র অনুযায়ী মূর্ধন্যস্ব হওয়ার কথা থাকলেও মূর্ধন্যস্ব হবে না, দ্বন্দ্বস্ব দিতে হবে। এই কারণে নিস্পন্দন, স্পন্দন, নিস্পৃহা, পরিস্ফুটন, স্ফুটন এই বানানগুলোতে মূর্ধন্যস্ব হবে না। যদিও নিয়ম অনুযায়ী দেখো নি মানে ই এর পরে মূর্ধন্যস্ব হওয়ার কথা, নি ই এর পরে মূর্ধন্যস্ব হওয়ার কথা, পরি ই এর পরে মূর্ধন্যস্ব হওয়ার কথা, কিন্তু স্পন্দ, স্পৃহা আর স্ফুটন এটা কারোর সাথে যুক্ত হইলে ওই নিয়ম আর খাটবে না, এই কারণে মূর্ধন্যস্ব হবে না। ধূলিসাৎ বানান, ধূলিসাৎ বানানে কেন দন্তস্ব হইল? ধূলির সাথে ধূলি এর শেষে ই আছে, ই দিয়ে শেষ হয়েছে, তাহলে এর পরে স আসলে মূর্ধন্যস্ব হওয়ার কথা, কিন্তু ধূলির সাৎ বানানে মূর্ধন্যস্ব হবে না, দন্তস্বয় হবে। কেন? সাত প্রত্যয় যুক্ত শব্দে সত্যবিধান খাটে না। অগ্নিস্বাত, ধূলিস্বাত, ভূমিস্বাত এই শব্দগুলোতে সাত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ হওয়ার কারণে সত্যবিধান না খেটে দন্তস্ব লিখতে হবে, কারণ সাত প্রত্যয় এভাবে লিখতে হয়। তাহলে আমরা কিছু শব্দে মূর্ধন্য হয় না, কেন হয় না সেটা ব্যাখ্যা করলাম। কিছু শব্দে মূর্ধন্যস্ব হয় না, কেন হয় না সেটা ব্যাখ্যা করলাম। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করি। নত্যবিধান কার্যকর নয় কোন শব্দে? নত্যবিধান কার্যকর নয় কোন শব্দে? নয় মানে কাজ করে না। দেখো তৎসম শব্দের নত্যবিধান কার্যকর, সংস্কৃত শব্দে অনত্যবিধান কার্যকর, কারণ তৎসমের আরেক নামই তো সংস্কৃত। উভয় শব্দ তার মানে তৎসম সংস্কৃত বুঝাইছে, কিন্তু তদ্ভব শব্দে নত্যবিধান কার্যকর নয়, তাহলে উত্তর হবে তদ্ভব শব্দে।
নিচের কোন শব্দটির বানান ভুল? বানান ভুল কোনটা তোমরা সহজে দেখতে পাবে। দেখো কর্নেল, এই কর্নেল বানানটা তো একটা ইংরেজি শব্দ, তাহলে ইংরেজি শব্দে কি আর মূর্ধন্য হয়? তাহলে এটাই উত্তর। প্রতিযোগিতা ঠিক আছে, প্রাণী জগৎ ঠিক আছে, স্টেশন ঠিক আছে। স্টেশন টয়ের সাথে যুক্ত হয়েছে, তাহলে হিসেবে তো মূর্ধন্য স হওয়ার কথা। তারপরেও স্টেশন বানানে দন্ত স হবে, কেন হবে? কারণ স্টেশন তো একটা ইংরেজি শব্দ, ইংরেজি শব্দে সত্য বিধান খাটবে না। এরপর আমরা দেখি স্বভাবতই মূর্ধন্য স বিষয়টা এমন শব্দ। স্বভাবতই মানে কি? স্বভাবতই মানে হচ্ছে নিয়ম না মেনে, নিয়ম না মেনে। দেখো অভিষেক, অভিষেক ই এর পরে স মূর্ধন্য স, ঠিক আছে। সুষম, স এর আগে সু, উ এর পরে স মূর্ধন্য স, এটা ঠিক আছে। দৃষ্টি, দৃষ্টি টয়ের সাথে যুক্ত হয়েছে, টয়ের সাথে যুক্ত হইলে সেটা মূর্ধন্য স হবে, এটাও নিয়ম মেনেছে। কিন্তু ষোড়শে কোন নিয়মে মূর্ধন্য স? ষোড়শে কোনো নিয়ম ছাড়া মূর্ধন্য স, তাহলে স্বভাবতই মূর্ধন্য স বিষয়টা এমন শব্দ হচ্ছে ষোড়শ। নিচের কোন শব্দটির বানান ভুল? আমাকে ভুল বের করতে হবে। কল্যাণী এসু এর পরে স মূর্ধন্য স, এটা ঠিক আছে। কল্যাণী এসু এর পরে স কি দন্ত স হয়? এর পরে স দন্ত স হয়। অ আর আ ছাড়া বাকি স্বরধ্বনির পরে সটা তো মূর্ধন্য স হয়, এখানে দন্ত স দেয়, তাইলে এটাই ভুল। এটা উত্তর পেলাম আমরা। কল্যাণী আসু, দেখো আয়ের পরে স, আয়ের পরে স কোন স হয়? একটু আগে দেখলাম আয়ের পরে সটা দন্ত স হয়, তাহলে এটা ঠিক আছে। তীক্ষ্ণ বানানে, তীক্ষ্ণ বানানে এখানে যে নটা আছে, এখানে এই নটা কোন ন বলতে হবে। তীক্ষ্ণ বানানে নটা কোন ন হয়? কোন ন এখানে হয়েছে। তীক্ষ্ণ বানানের যুক্ত বর্ণটা তোমরা বিশ্লেষণ করবা। ক্লাস যারা দেখবে, আজকের এই ক্লাসটা আপলোড হয়ে যাওয়ার পরে, ক্লাস দেখার পরে, আমার এই ভিডিও এই পর্যন্ত আসার পরে তোমাদের কাজ হচ্ছে তীক্ষ্ণ বানানটাকে, এই যুক্ত বর্ণটাকে বিশ্লেষণ করতে হবে। তীক্ষ্ণ বানানে ক্ষীয়র নিচে ন আছে, নটা দন্তন্য নাকি মূর্ধন্য, কোন ন হবে এটা কমেন্ট করতে হবে এই ক্লাস দেখার পরে। এটা হচ্ছে তোমাদের কাজ। তাহলে উত্তর কিন্তু এটা। আমরা নত্যবিধান সত্যবিধান শিখলাম, বাংলা বানানেরও কিছু নিয়ম শিখলাম। এখন আমরা বাংলা বানানের আরও কিছু নিয়ম একটু শেখার চেষ্টা করি। দেখো ধর্ম এভাবে লিখলে ভুল হবে, ধর্ম এভাবে লিখলে ভুল হবে, ধর্ম এভাবেই হবে। এখানে সবুজ, এখানে লাল দেয়া আছে, তার মানে লালগুলো ভুল, সবুজগুলো ঠিক আছে। ধৈর্য এভাবে লিখলে ভুল হবে, ধৈর্য এভাবে লিখতে হবে। কেন লিখতে হবে? এটার জন্যে এই যে নিচে লেখা আছে, দেখো কেন। এর কারণ হচ্ছে রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। দ্বিত্ব হয় না মানে দুইবার আর লেখা যাবে না। ধর্ম, দেখো রেফ আছে, তাহলে নিচে ম কয়টা? দুইটা, এটা ভুল, এরকম হবে। ধৈর্য রেফ আছে, তাহলে জ, আবার জ ফলা, তাহলে জ কয়টা? দুইটা, হবে না, এরকম হবে। তোমরা বাংলায় লেখা বাংলাদেশের সরকারি যত অফিস আছে, অফিসের বাংলা কি? অফিসের বাংলা কার্যালয়, কার্যালয়। সরকারি যত অফিস আছে তোমরা সব জায়গায় বানান দেখবে এভাবে লেখা আছে। কিন্তু এটা তো ভুল আছে। ভুলটা কোথায়? ভুলটা তো এখানে, এই যে রেফ আছে, রেফের পরে জ, আবার জ ফলা, তার মানে জ কয়টা? দুইটা, তাহলে দুইটা জ হবে না, কার্যালয় বানান হবে এরকম। তাহলে এরকম অনেক বানান আমরা এরকম ভুল দেখি। আচ্ছা, এরপরে আরেকটা বানান দেখো, উজ্জ্বল বানানে এভাবে লিখতে হবে বফলা, উজ্জ্বল বানানে বফলা না দিলে ভুল হবে। সজল বানানে বফলা নেই, সজল বানানে আবার বফলা দিলে ভুল হবে। প্রজ্জ্বল বানানে পয় রফলা ওকার, আবার জফলা জ যার নিচে বফলা হবে, কিন্তু প্রজ্জ্বলে এরকম এখানে বফলা না দিলে ভুল হবে। জল জল করছে, জল জলে বফলা না দিলে ভুল হবে। জল জলে দুটাতেই, আবার জল জল যদি আমি আলাদা করে লিখি তাহলে সেখানে আবার বফলা হবে না। কেন, কিভাবে, এটা একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো এখানে লিখেছে জল মানে যদি পানি হয়, জল মানে যদি পানি হয় তাইলে সেখানে বফলা হবে না, কিন্তু জল মানে যদি আলো বোঝায় সেখানে বফলা হবে। যে শব্দে জল মানে আলো বুঝাইছে সেখানে বফলা হবে না, সরি বফলা হবে, আর যেখানে জল মানে পানি বুঝিয়েছে সেখানে বফলা হবে। কিভাবে? তাহলে দেখো উজ্জ্বল, উজ্জ্বল মানে কি বোঝায়?
আলো বোঝায়, তাহলে বফলা হবে, এখানে বফলা দেয় নাই, তাই ভুল হয়েছে। সজলা কি? খুব ভালো করে পড়াশোনা করছো, যারা সেকেন্ড টাইমার আছো বা ফার্স্ট টাইমার, অনেক পরিশ্রম করছো, পরিশ্রম করার পরে অ্যাডমিশন দিয়েছো, অ্যাডমিশন দিয়ে গুচ্ছে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যারা ঢাবিতে দেবে ঢাবিতে, বাংলা দাগাইছো কষ্ট করে পরিশ্রম করে, এরপরে তোমার চান্স হইলো না, কষ্ট পাইছো, তোমার তখন চোখে কি থাকবে? আলো না পানি? তখন তোমার সজল আঁখি, তখন তোমার চোখে পানি থাকবে। তাহলে পানি হইলে কি বফলা হয়? হয় না, এই জন্য সজল এরকম হবে। প্রজ্জ্বল বানান, প্রজ্জ্বল, এটা জল আলোর সাথে সম্পর্কিত, এই জন্য বফলা হবে। একইভাবে আমি যদি বলি, এবার দেখো যারা পরিশ্রম করে চান্স পাইলো, হ্যাঁ একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সে ভালো করলো, গুচ্ছে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের লাল বিল্ডিংয়ে পড়ার সৌভাগ্য অর্জন হইল যার, তার চান্স পাওয়ার রেজাল্ট দেখার পরে চোখ কি করবে? জল জল করবে। চোখে তখন আলো না পানি থাকবে? হয়তো আনন্দের কান্না আসতে পারে, কিন্তু তখন তার চোখ জল জল করবে। এই জল জলে আলো বুঝাইছে, তাহলে জল জলে যদি বফলা না দিই তাহলে তো ভুল, তাহলে ওই জল জল হবে জল জল করছে, এরকম বফলা হবে। কিন্তু এখানে সবুজ দিয়ে বফলা দেই নাই, তারপরেও এটা কারেক্ট হয়েছে। কেন কারেক্ট হয়েছে দেখো, জল জল আলাদা আলাদা। তৃষ্ণায় ছেলেটা জল জল করছে, সে জল চাইতেছে, তাহলে এখানে তো এই জল মানে তো পানি বুঝাইছে, তাহলে এখানে কেন বফলা হবে? তাহলে আমরা একটা বেশ মজার, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখলাম। এখন আমরা আরও খুবই মজার, খুবই ইম্পর্টেন্ট আর একটা নিয়ম শিখব। আমাদের শব্দের শুরুতে দয়ের সাথে রস্যকার বা দীর্ঘকার, এটা নিয়ে ঝামেলা হয়। দুর্নীতি বানান, দুর্নাম বানান, দুর্বল বানান, দুর্ভিক্ষ বানানে কখন দয়ে রস্যকার দেব, কখন দয়ে দীর্ঘকার দেব, এটা নিয়ে আমাদের ঝামেলা হয়। সেই ঝামেলা আজকে দূর হয়ে যাবে। সেই ঝামেলার মুশকিলে আসান, সেই মুশকিলের আসান আজকে হয়ে যাবে। কিভাবে দেখো, দুর্নীতি বানান, দুর্নীতি বানানে দয়ে রস্যকার হয়, সবুজ যেহেতু এটা ঠিক আছে, কিন্তু দুর্নীতিতে দীর্ঘ দিলে ভুল। দূরত্ব বানানে দয় দীর্ঘকার, এটা ঠিক আছে। দুর্গম বানানে দীর্ঘকার দিলে এটা হচ্ছে না। দুর্গম বানানে রস্যকার হবে, দূরত্ব বানানে দয় রস্যকার দিলে আবার ভুল হইতেছে। এখন এইটা কেমনে হইল, কিভাবে হবে? এটার সমাধান হচ্ছে, যদি নেতিবাচক হয় তাহলে দয় রস্যকার, আর দূর বা দূরত্ব বোঝালে দয় দীর্ঘকার। শব্দটা যদি নেগেটিভ মিনিং দেয়, নেতিবাচক সেন্স দেয়, তাইলে দয় রস্যকার। আর শব্দটা যদি ডিস্টেন্স বোঝায়, দূর বোঝায়, তাহলে দয় দীর্ঘকার। তাইলে এখন বলো, দুর্নীতি মানে নেতিবাচক, খারাপ নীতি, তাহলে তো দয় দীর্ঘকার হবে না, রস্যকার হবে। দুর্গম মানে যেটা গমন করা যায় না, নেতিবাচক, তাহলে দয় রস্যকার হবে। দূরত্ব ডিস্টেন্স বুঝিয়েছে, দয় দীর্ঘকার হবে, রস্যকার দিলে ভুল হবে। যেরকম আমি বলি দুর্ভিক্ষ, দুর্ভিক্ষে তো আমি দয় রস্যকার দিয়েছি। দুর্ভিক্ষ মানে কি? ভিক্ষার অভাব, মানে খাবারের অভাব, তাহলে নেতিবাচক, দয় রস্যকার হবে। আমি যদি বলি দুর্বল, দুর্বল বল নেই এমন, বলের অভাব, তাহলে দয় রস্যকার হবে। ঠিক একইভাবে মোবাইল, মোবাইলের বাংলা কি? মোবাইলের বাংলা দূর আলাপনি, দূর আলাপনি, দূর আলোপনি, আলা, দূর আলাপনি। যে জিনিসটা দিয়ে দূরে আলাপ করতে হয়, তাহলে দূর বুঝাইছে, দয়ে দীর্ঘকার হবে। তবে এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে, দূষণ বানান যদি লিখতে চাই, দূষণ, দূষণ বানান, এই দূষণ দিয়ে আরো দুইটা শব্দ আছে, দূষণ, দূষিত, দূষণীয়। এই তিনটা শব্দ আসলে দূষণীয়, এটা নিয়ম মানে না, ঘাওড়া। কেমনে দেখো, দূষণ এটা তো নেতিবাচক, দূষণ তো নেতিবাচক শব্দ, তাহলে নেতিবাচক শব্দে তো দয়ে রস্যকার হওয়ার কথা। তারপরে দূষণ বানানে দীর্ঘকার, এটাই কারেক্ট, কারণ এটা ঘাওড়া, কথা শোনে না। দূষণ, দূষিত, দূষণীয়, এই নিয়ম, এই শব্দগুলোতে দয়ে দীর্ঘকার হবে, যদিও দয়ে রস্যকার হওয়ার কথা নিয়ম অনুযায়ী। আচ্ছা দেখো, আরো কয়েকটা বানান আমরা শিখি। সৌন্দর্য, এটা কারেক্ট, কিন্তু সৌন্দর্যতা এটা নিজেই হচ্ছে নাউন, তার মানে বিশেষ্য। তা যুক্ত হইলে তো বিশেষ্য হয়, তাহলে বিশেষ্য হয়ে গেছে, আবার তা যুক্ত করে কেন বিশেষ্য করবা? দরকার নেই, এটা ভুল।
দৈন্য এটা বিশেষ্য, কারেক্ট হয়ে গেছে। দৈন্যতা, নতুন করে তা যুক্ত করে বিশেষ্য করার দরকার নেই। স্বাতন্ত্র, স্বাতন্ত্র এভাবে লিখলে ভুল হবে। স্বাতন্ত্রতা, স্বাতন্ত্র এটা ঠিক আছে, জ ফলা হবে। স্বাতন্ত্র, স্বতন্ত্র এরকম লেখা, তাইলে নতুন করে জ ফলা দিয়ে আর তা যুক্ত করা লাগবে না। এখানে নিয়মটা হচ্ছে শব্দের প্রথমে যদি এইগুলো থাকে আর ওই ও এবং যদি থাকে, নতুন করে তা বা তয় বা ফলা যুক্ত করে বা জ বা জ ফলার পরে যদি তা যুক্ত করে তুমি আবার বিশেষ্য করার চেষ্টা করো, তাহলে এই চেষ্টাটা ভুল হবে, কোনো দরকার নেই নতুন করে। এরকম অনেকগুলো শব্দ আছে, যেরকম সখ্য, এটাই কারেক্ট, তোমার সখ্যতা এটা লেখার কোনো দরকার নেই। তারপরে একত্র, এটাই কারেক্ট, তোমার নতুন করে একত্রিত দরকার নেই। এরকম অনেকগুলো বানান আছে। ভারসাম্য, এটাই কারেক্ট, ভারসাম্যতা আবার তা প্রত্যয় দিয়ে যুক্ত করে বিশেষ্য করার কোনো দরকার নেই। এই বানানগুলো একটু লেখা প্র্যাকটিস করবে, শুধু এই বানান না, তোমরা অবশ্যই আজকের যে লেকচার হচ্ছে নত্যবিধান সত্যবিধান বাংলা বানানের নিয়ম, এটা যখন বাসায় তোমরা পড়বে, শুধু পড়লে কিন্তু হবে না, এটা লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথম একটা কাজ দিয়েছিলাম ক্লাসের মধ্যে, তোমরা ক্লাসের মধ্যে আছো কিনা, দ্বিতীয় টেস্ট যে তোমরা ক্লাসে করেছো কিনা, এই ক্লাস করার পরে কমেন্টে, আগে তো একটা কাজ দিয়েছি, আর একটা কাজ লিখতে হবে যে তোমরা এই ক্লাস করার সময় লিখে লিখে প্র্যাকটিস করেছো কিনা, ক্লাস করার সময় বানানটা লিখে প্র্যাকটিস করেছো কিনা এই ক্লাসের কমেন্ট সেকশনে লিখতে হবে। প্রথম একটা কাজ দিয়েছিলাম, দ্বিতীয় কাজ, দ্বিতীয় কমেন্ট কি, কমেন্ট হচ্ছে যদি লিখে প্র্যাকটিস করো তা লিখবা ওখানে যে হ্যাঁ লিখে লিখে প্র্যাকটিস করছি, আর যদি লিখে প্র্যাকটিস না করো সেটাও লিখবা। বানানের নিয়ম, সন্ধির নিয়ম, ধ্বনি পরিবর্তনের নিয়ম যখন পড়ানো হবে তখন লিখে প্র্যাকটিস করা খুবই জরুরি। আমরা এখন একটা অদ্ভুত নিয়ম শিখব। আমরা জানি যে অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলোতে ভূত লেগে যায়, ভূত, ভূত লিখতে হয়, পরাভূত, প্রভূত, অদ্ভুত, ভুতুড়ে, কিমভূত, অভিভূত, এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলোতে ভূত লেগে যায়। শব্দে ভূত লাগলে এটার একটা সমাধান আছে। যদি শব্দে ভূত লাগে, অদ্ভুতের ভূত শুধু রস্যকার, বাকি সকল ভূত দীর্ঘকার। অদ্ভুতে তুমি যদি ভূত লিখতে চাও, অদ্ভুতের ভূতটাতে রস্যকার হবে, আর কোনো শব্দে, যে কোনো শব্দে যদি ভূত লেগে যায় অবশ্যই দীর্ঘকার হবে। এই কারণে অদ্ভুতে রস্যকার, অদ্ভুতে দীর্ঘকার দিলে ভুল হবে। ভুতুড়িতেও দীর্ঘকার, কারণ অদ্ভুত ছাড়া বাকি সব জায়গায়, ভুতুড়িতে সব জায়গাতে দীর্ঘকার হবে, এই জন্য ভুতুড়ে যদি রস্যকার দেখে লেখো ভুল হবে। একীভূত ভয়ে দীর্ঘকার, বশীভূত ভয়ে দীর্ঘকার, কিন্তু বশীভূত এভাবে লিখলে ভুল হবে। তাহলে আমরা যখন বলি অভিভূত হয়ে গেলাম, অভিভূত, তাহলে অভিভূত, অভিভূততেও দীর্ঘকার, কারণ শুধু অদ্ভুত বানানে রস্যকার, বাকি সকল ভূতে দীর্ঘকার। এরপর আসলে এটা খুবই মজার একটা নিয়ম, আসলে মজার। আমি অনেকগুলো সব নিয়ম পড়ানোর সময় তোমাদেরকে বলছি যে এগুলো মজার, এটা আরো বেশি মজার। আসল মজার নিয়মটা আমরা এখন শিখব। আমরা অনেকগুলো শব্দ আছে এরকম যে মুখস্থ, প্রশস্ত, অভ্যস্ত, দ্বারস্থ, নিকটস্থ, বানপ্রস্থ, এই বানানগুলোতে আমি দন্তস্বর সাথে ত দেব নাকি দন্তস্বর সাথে থ দেব, এটা নিয়ে ভেজাল হয়। আমরা জানি ত লিখলে এভাবে লিখতে হয়, কিন্তু দন্তস্বর সাথে থ লিখলে একটু আগে দেখিয়েছি থ মানে হ দিলে হয়। তো এখানে একটা মজার সিস্টেম আছে। মজার সিস্টেমটা হচ্ছে যখন পরীক্ষায় আসবে তোমাদের কাজ হচ্ছে ওই অংশটা তোমরা আঙুল দিয়ে চেপে ধরবা, বাদ দিয়ে দিবা। এইভাবে তোমরা তো এইভাবে মুছতে পারবা না, এভাবে আঙুল দিয়ে চেপে ধরবা। ওই অংশটা আঙুল দিয়ে চেপে ধরার পরে বাকি যতটুকু থাকে ওইটুকু যদি অর্থ দেয়, বাকিটুকুর যদি কোনো অর্থ থাকে তাহলে দন্তস্বর সাথে থ হবে। আর যদি বাদ দিলে বাকিটার কোনো অর্থ না থাকে, ধরো এটা বাদ দিলাম, বাকিটা কি আছে অভ্য, অভ্যের কোনো অর্থ নেই, তাইলে দন্তস্বর সাথে ত হবে। আর যদি বাদ দিলে অর্থ থাকে, এই যে এটা বাদ দিলে মুখ থাকে, তাহলে দন্তস্বর সাথে থ লিখতে হবে। এই কারণে মুখস্থ বানানে থ,
এটা বাদ দিলে মুখ, মিনিং আছে, মুখস্থ ত দিলে ভুল। অভ্যস্ত, এটা বাদ দিলে অভ্য, কোনো অর্থ নেই, তাহলে অভ্যস্ত ত হবে। অভ্যস্ত যদি থ দেই তাহলে ভুল হবে। দ্বারস্থ মানে কি? দ্বারে স্থাপিত, দ্বারস্থ দরজার কাছে। এইখানে এটা বাদ দিলে কি থাকে? দ্বার মানে দরজা, তাহলে দরজা তো মিনিংফুল, তাহলে দন্তস্বর সাথে থ হবে, দ্বারস্থ ত দিলে ভুল হবে। আমরা মনে রাখবো কি করে? দন্তস্বর ত শব্দের শেষ থেকে বাদ দিলে অর্থ থাকে না, ওইটা যদি আমরা বাদ দিয়ে দিই অর্থ থাকবে না। দন্তস্বর সাথে থ শব্দের শেষ থেকে বাদ দিলে অর্থ থাকে। এভাবে আমরা মনে রাখতে পারি। আমরা আরেকটা উদাহরণ দেখি। আমি যদি তোমাদেরকে বলি প্রশস্ত বানান কি? প্রশস্ত বানান কি? দেখো প্রশস্ততেও আমি যে এই অংশটা যদি বাদ দিই তাহলে কি থাকে? প্রশ, এটা কোনো মিনিংফুল শব্দ না, তাহলে যদি শব্দের শেষ থেকে বাদ দিলে অর্থ থাকে না, এটা দেখছি কোনো অর্থ থাকে না, তাহলে দন্তের সাথে কি হবে? এই যে ত হবে। আর যদি অর্থ থাকে তাহলে থ হবে। এটা আমরা শিখলাম, বেশ মজার বাংলা বানানের। এখন আর একটা নিয়ম শিখব। এই নিয়মটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে প্রাণী বানানে, শুধু প্রাণী বানানে দীর্ঘইকার দিতে হচ্ছে, কিন্তু প্রাণী বিদ্যা লিখতে হইলে দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাচ্ছে। দায়ী বানানে দীর্ঘইকার হয়, কিন্তু দায়িত্ব লিখতে হইলে সেই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাচ্ছে। প্রতিযোগী বানানে দীর্ঘইকার হয়, কিন্তু প্রতিযোগিতা লিখতে গেলে সেটা রস্বইকার হয়ে যাচ্ছে। এখন এটার একটা নিয়ম আছে, সেটা কি? দীর্ঘইকার আছে এমন শব্দ শেষে যদি নতুন করে তা, তয়বা, ফলা, নি, সভা, জগৎ, বিদ্যা, পরিষদ এগুলো যুক্ত হয়, তাহলে ওই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে। কিভাবে? দেখো, প্রতিযোগীর শেষে দীর্ঘইকার আছে, কিন্তু প্রতিযোগিতা এই দীর্ঘইকার থাকবে না, এটা ভুল। প্রতিযোগিতা এমন হবে, প্রতিযোগিতা, এই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে। দায়ী বানানে দীর্ঘইকার, কিন্তু যদি আমি দায়িত্ব লিখতে চাই তাহলে এই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে। স্থায়ী বানানে আমরা জানি স্থায়ী বানান এরকম, কিন্তু স্থায়িত্বতে দীর্ঘইকার থাকবে না, এটা ভুল। স্থায়িত্বতে ওই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে। প্রাণী বানান এরকম, কিন্তু প্রাণী বিদ্যা, প্রাণী জগৎ, প্রাণী বর্গ লিখতে গেলে তখন আর দীর্ঘইকার থাকবে না, এটা হয়ে যাবে প্রাণী বিদ্যা। বলো, খেয়াল করছিলা কি না? তোমাদের প্রাণীবিদ্যা বই এখনই খেয়াল করো, বের করো। প্রাণীবিদ্যা, প্রাণী জগৎ কি লেখা আছে দেখো, যাদের খেয়াল নেই এক্ষুনি দেখো। আর অনেকের তো খেয়াল আছে, দেখেছো, কিন্তু হয়তো জানতে না যে কেন প্রাণীতে দীর্ঘইকার, কিন্তু প্রাণী জগৎ, প্রাণীবিদ্যা এইগুলোতে রস্বইকার হয়ে গেছে। আজ থেকে ইনশাল্লাহ মনে থাকবে। এবার আমরা শুদ্ধি অশুদ্ধির এই নিয়মের বাইরেও আরও অনেকগুলো শব্দের শুদ্ধি অশুদ্ধি আমাদেরকে শিখতে হবে। এরকম কিছু শব্দের শুদ্ধি অশুদ্ধি আমরা এখন শিখব। কিছু আছে নিয়মের মধ্যে, কিছু আছে নিয়ম ছাড়া। দেখো, এখানে আমরা দেখার চেষ্টা করি যে সত্ত্ব বানান, এই সত্ত্ব মানে মালিকানা, সত্ত্বাধিকার, মালিকানা, অধিকার। তাহলে এখানে নিজের মালিকানাতে বফলা হবে দুইটাতে। সত্ত্ব যদি বফলা না দেই তাহলে ভুল হবে। আবশ্যক এটা ঠিক আছে, কিন্তু আবশ্যকীয় এটা ভুল। কার্যাবলী মূল সাথে শেষে যুক্ত হয়েছে আবলি। আবলি যুক্ত হওয়া সকল শব্দে আবলি বানানে রস্বইকার হবে। এই জন্যে প্রশ্নাবলী যদি এইভাবে লেখা থাকে এটা ভুল। প্রশ্নাবলী, পদাবলী সবগুলোতে রস্বইকার হবে। পরিবাহী শব্দের শেষে যদি বাহী এবং জীবী যুক্ত হয়, পরিবাহী, পরজীবী, কৃষিজীবী, যদি বাহী এবং জীবী যুক্ত হয় তাহলে এই দীর্ঘইকার থাকবে, এখানে দুইটা দীর্ঘই থাকবে। কর্মজীবী এখানে রস্বইকার দিলে ভুল, কর্মজীবীতে দীর্ঘইকার হবে, এটা ভুল দেয়া আছে। ঊর্ধ্বগামী, গামী বানানের শেষে দীর্ঘইকার হবে, মুখী বানানের শেষে দীর্ঘইকার হবে, তাহলে অভিমুখী এখানে রস্বইকার দেয়া, এটা ভুল। বামপন্থী শেষে দীর্ঘইকার হবে, তাহলে বামপন্থী, পন্থী দিয়ে যত কিছু আছে, ডানপন্থী সবগুলোতে দীর্ঘই হবে। নির্দোষী এটা ভুল, ঠিক কি? ঠিক হচ্ছে নির্দোষ। নির্দোষ লিখলে এনাফ, নির্দোষী এটা লেখা লাগবে না। এবার আমরা একটু চারটা বানান শিখি। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এবং সায়াহ্ন, এই বানানগুলোতে কখন দন্তান্ন কখন মধ্যাহ্ন।
দেখো পূর্বাহ্নে হয় নিচে ন, এটা ঠিক আছে, কিন্তু মধ্যাহ্নের নিচে ন এটা ভুল, মধ্যাহ্নের পেটে ন হবে। অপরাহ্নের নিচে ন এটা ঠিক আছে, কিন্তু শান ওর আবার পেটে ন হবে। আর পেটে ন হওয়া মানে মাঝখানে ন মানে দন্তান্ন, আর নিচে ন হওয়া মানে মূর্ধন্য। এটা মনে রাখার একটা সিস্টেম দেখো। বলো সকালে সূর্য কোথায় থাকে? আমরা যদি দিনের একটা রূপ হিসাব করি তাহলে সকালে সূর্য কোথায় থাকে? সকালে সূর্য নিচে থাকে, নিচে থাকে। তাহলে সকাল মানে কি? দিনের পূর্বভাগ মানে পূর্বাহ্ন। পূর্বাহ্নে সকালে সূর্য কোথায় থাকে? নিচে থাকে, ঠিক আছে। দিনের মধ্যভাগ মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানে দুপুর। দুপুরবেলা সূর্য কোথায় থাকে? মাঝখানে থাকে। তিনটা ঘন যদি আমরা হিসাব করি, নিচ মাঝখান নিচ, তাহলে মাঝখানে থাকে। দুপুরবেলা মাঝখানে, মাঝখানে থাকা মানে দন্তান্ন, নিচে থাকা মানে মূর্ধন্য। বিকালবেলা সূর্য আবার কোথায় থাকে? নিচে চলে যায়, নিচে নেমে যায়। তাহলে বিকালের নাম কি? অপরাহ্ন। অপরাহ্ন, অপরাহ্নে কোথায় যাবে? নিচে, নিচে ন মানে মূর্ধন্য। আচ্ছা এবার আসি দিনের শেষ ভাগ, সায়াহ্ন। সায়াহ্ন মানে সন্ধ্যায় সূর্য ডুবে যায়। তাহলে সূর্য উপরে থাকে নাকি নিচে থাকে? সূর্য ডুবে যায়, সূর্য তো দেখা যায় না। তাহলে যেহেতু দেখা যাচ্ছে না, তাহলে নিচেও না ধরি উপরেও না ধরি, মাঝখানে দিয়ে দিই। তাহলে সায়াহ্ন, সায়াহ্নতেও পেটে ন, পেটে ন মানে দন্তান্ন। এইটা বলেছি, এটা কোনো আসলে নিয়ম না, এটা যে নিয়ম দিয়েই পড়তে হবে এরকম না, এটা জাস্ট মুখস্থ রাখার জন্যে, মনে রাখার জন্যে। সকালে নিচে থাকে মূর্ধন্য, দুপুরে মাঝখানে থাকে দন্তান্ন, বিকালে নিচে থাকে মূর্ধন্য, আর সন্ধ্যায় নিচে না মাঝখানে থাকে না দুপুরে থাকে জানি না, তাহলে মাঝখানে দাও দন্তান্ন। তাহলে সকালে মধ্যাহ্ন, দুপুরে দন্তান্ন, বিকালে মূর্ধন্য, সন্ধ্যায় দন্তান্ন। এভাবে চারটা বানান আমরা মনে রাখতে পারি, এটা নিয়মও আছে, এভাবে আমরা মনে রাখলে হয়তো সহজ হবে। এখন আমরা শুদ্ধি অশুদ্ধি থেকে অনেক সময় দেখা যায় যে অনুচ্ছেদ শুদ্ধিকরণ দেয়, রিটেনে এরকম হতে পারে, আসতে পারে, যদিও ক ইউনিটে রিটেনে এরকম আসে নাই। তবে যখন বিভাগ পরিবর্তন ডি ইউনিট ছিল তখন রিটেনে এই শুদ্ধি অশুদ্ধি আসতে দেখা গেছে বেশ কয়েকবার। এই কারণে আমরা শুদ্ধি অশুদ্ধিটা একটু পড়ে ফেলবো, এবং তোমরা যারা সায়েন্স থেকে গিয়েও বা বিভাগ পরিবর্তন বি ইউনিটে পরীক্ষা দেবে সেখানে শুদ্ধিকরণ রিটেন এরকম আসতে পারে। তো এই জন্যে আমরা প্যাসেজের শুদ্ধিকরণের একটা প্র্যাকটিস একটু করি। এখানে দেখো, দারিদ্রতা আজ আর বাংলাদেশের প্রধান সমস্যা নয়। দারিদ্রতা, এই দারিদ্র দিয়ে আবার শেষে তা যুক্ত করে এটা ভুল, এটা তা প্রত্যয়জনিত ভুল হবে, দারিদ্র অথবা দরিদ্রতা। ভালো করে খেয়াল করো, দারিদ্র এটা বিশেষ্য, দরিদ্রতা এটাও বিশেষ্য। তাহলে এর বিশেষণ কি? এর বিশেষণ হচ্ছে দরিদ্র। দরিদ্র এটা হচ্ছে বিশেষণ। তাহলে দরিদ্র বিশেষণ, দরিদ্রতা বিশেষ্য, দারিদ্র রফলা দিয়ে জফলা দিয়ে এটা বিশেষ্য। তাহলে এটা কি? এটা ভুল। আজ আর বাংলাদেশের প্রধান সমস্যা নেই, আমাদের দেশ এখন সমৃদ্ধশালী, এটা ভুল। সমৃদ্ধশালী এটা বলা লাগবে না, বলতে হবে কি আমাদের দেশ এখন সমৃদ্ধ। কেবলমাত্র দুর্নীতি, কেবল যা অর্থ মাত্ররও একই অর্থ। তাহলে কেবলমাত্র কেন হবে? হবে না, শুধুই কেবল লিখলে এনাফ। দুর্নীতি মানে কি বলো? একটু আগে শিখেছে, দুর্নীতি মানে খারাপ নীতি। তাহলে খারাপ নীতিতে কি দয়ে রস্যকার হয় নাকি দীর্ঘকার হয়? এখানে দেয়া আছে দয়ে দীর্ঘকার, খারাপ হইলে তো দয়ে রস্যকার হবে, তাহলে এটা ভুল দেয়া আছে। এ থেকে মুক্তির জন্য জাতীয় জীবনের সর্বক্ষেত্রে কৃচ্ছতা সাধন মানে কিপটামি করা, মাইজার হওয়া, টাকা পয়সা কম খরচ করা, এটা কৃচ্ছতা, এটা ভুল হবে কৃচ্ছ সাধন। সর্বক্ষেত্রে কৃচ্ছ সাধন করা প্রয়োজন। প্রয়োজন দলমত নির্বিশেষে সখ্যতাও, বলেছি সখ্যতায় তা যুক্ত করে হবে ভুল, এটা হবে সখ্য। এভাবে আমরা প্যাসেজ বা অনুচ্ছেদ শুদ্ধকরণ এটাও শিখে ফেলতে পারি। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করি একটু। কোন বানানগুচ্ছে অশুদ্ধ বানান আছে? দেখো এখানে প্রজ্বলিত ঠিক আছে, দুরাশা বানান। দুরাশা মানে হচ্ছে দূরের আশা, উত্তর হচ্ছে না। দুরাশা মানে যেটা আশা করা যায় না। তাহলে না অর্থ দিলে কি দয়ে দীর্ঘকার হয়? এখানে তো দয়ে দীর্ঘকার দেয়া আছে, না অর্থ হলে কি দীর্ঘকার হয়? না অর্থ হলে দয়ে রস্যকার হয়। তাহলে এখানে ভুল আছে, যেহেতু অশুদ্ধ বানান আমি পেয়ে গেছি, অভূতপূর্ব আবার ঠিক আছে, পেয়ে গেছি, তাহলে এটা উত্তর।
এর বাকিগুলোতে একটু শুদ্ধ দেখে নিই। প্রতিদ্বন্দ্বী বানান এরকম, প্রশস্ত এরকম, দুর্বিষহ ঠিক আছে। প্রতিদ্বন্দ্বিতা, এই যে প্রতিদ্বন্দ্বী দীর্ঘইকার, কিন্তু তা যুক্ত হলে রস্বইকার হয়ে যায়, বাহ এটা ঠিক আছে। দূরত্বতে ডিস্টেন্স বোঝায়, দয় দীর্ঘকার ঠিক আছে। জ্বলন্ত, জ্বলন্ত আগুন, তার মানে আগুন নাকি পানি, আলো নাকি পানি, আলো, তাহলে বফলা, এটাও ঠিক আছে। প্রণয়ন বানানে পয় রফলা, তারপরে মূর্ধন্য ঠিক আছে। পরিবহন বানানে মূর্ধন্য কেন হয় বলেছি, দুর্নীতিও দেখিয়েছি, তাহলে সবগুলো ঠিক আছে। এখানে অশুদ্ধ বানান আমরা পেয়েছি। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি, কোন জায়গায় সবগুলো বানান ঠিক আছে। এখানে সত্ত্বেও, অন্তঃসত্ত্বা আর সত্য, এখানে সব শুদ্ধ আছে। বাকিগুলোতে ভুল কি, অনুগামী বানানে এখানে দন্তান্ন রস্যকার হবে, ঊর্ধ্বগামীতে দীর্ঘকার হবে, দ্রুতগামীতে শেষে দীর্ঘইকার হবে, এই কারণে ভুল। প্রতিচি, প্রতিচি বানানে দীর্ঘইকার হবে, পিপিলিকা ঠিক আছে। বিভীষিকা এখানে দীর্ঘইকার, এখানে রস্বইকার হবে। অঙ্গীভূত ঠিক আছে। দধিচি বানানে দীর্ঘইকার হবে। অহরাত্রি হবে না, হবে অহরাত্র, অহরাত্র এভাবে হবে। তাহলে কোনগুলা বানান ভুল আছে, কোনগুলা বানান ঠিক আছে, সেগুলো আমরা একটু দেখে ফেলেছি শুদ্ধি অশুদ্ধি থেকে। এরপরে আমরা যাই কোনটি শুদ্ধ। এখানে কোনটা শুদ্ধ লেখা আছে, স্নেহশীষ, এই শব্দটি গঠিত হয়েছে স্নেহর সাথে আশিস যুক্ত হয়ে, আশিস, আশিস বানানে শেষে দন্ত স হয়, কিন্তু এখানে মধ্যম স দেয়া আছে, এটা ভুল। সায়ত্ত, সায়ত্ত শব্দটা গঠিত হয়েছে সযুক্ত আয়ত্ত, আয়ত্ত বানান এরকম, সযুক্ত হয়েছে, মাঝখানে আ হয়েছে সন্ধির নিয়মে, এটা ঠিক আছে, তাহলে এটা ঠিক নাই। আশিস বানানে শেষে দন্ত স, এই জন্য ঠিক নাই। আর করায়ত্ত, করযুক্ত আয়ত্ত, করায়ত্ত বানান এটাও ঠিক আছে, তাহলে আমরা করায়ত্ত এবং সায়ত্ত এই দুটাতেই ঠিক দেখতে পাচ্ছি, ঠিক দেখতে পাচ্ছি। তার মানে এই প্রশ্নের আসলে শুদ্ধ দুইটা আছে, শুদ্ধ দুইটা আছে। আচ্ছা, এরপরের একটা প্রশ্ন হচ্ছে, এটা একসময় আসতো, সেটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে এরকম আসছে, বাক্য দিয়ে ভুল বের করা, এমসিকিউতে থাকে। যদিও এখানে যে প্রশ্নটা আছে একটু কঠিন, তবে এমসিকিউ থেকে এমসিকিউ এ ঢাবিতে অথবা গুচ্ছ বা অন্য জায়গায় একটা ছোট্ট বাক্য দিয়ে এই বাক্যে ভুল কয়টা আছে এরকম বানান বা অপপ্রয়োগ আসতে পারে, সেটা একটু আমরা শিখব। এই বাক্যে ভুলের সংখ্যা কত বলেছে, চলিত রীতির বাক্যে। যেখানে বলবে চলিত রীতির বাক্যে ভুল কত, তার মানে ধরে নিতে হবে সাধু রীতির কোনো শব্দ থাকলে ভুল, আর ভুল আছে কোথায়, সেই ভুলগুলা ভুল। দেখো, মন্ত্রিসভা, আমরা জানি শুধু মন্ত্রী বানানে দীর্ঘইকার, কিন্তু মন্ত্রীর সাথে সভা যুক্ত হলে এই দীর্ঘইকারটা তখন রস্বইকার হয়ে যাবে। বশীভূত, আমরা জানি ভূত লাগলেই কি হয়, ভয়ে দীর্ঘকার হবে। দুইটা। করিতে, চলিত রীতিতে কি করিতে হয়, উত্তর হচ্ছে না, করিতে এটা তো সাধু রীতি, তাহলে এটা হবে করতে। অদ্ভুত বানান, অদ্ভুত বানান এখানে কি আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি অদ্ভুত বানানে দীর্ঘকার আছে, কিন্তু আমরা তো পড়েছি যে অদ্ভুতের ভূত শুধু রস্যকার, বাকি সকল ভূত দীর্ঘকার, তাহলে এখানে অদ্ভুতের দীর্ঘকার, এটা রস্যকার হবে। তাহলে আমরা কয়টা পেলাম, 1 2 3 4টা। দূরদর্শিতা, দূরদর্শী বানানে দীর্ঘইকার, তা যুক্ত হলে দূরদর্শী রস্বইকার হয়ে যাবে। অত্যন্ত, অত্যন্তকে ভাঙলে হয় অতি যুক্ত অন্ত, অত্যন্ত, অতিযুক্ত অন্ত, এখানে অ আছে, তাহলে এখানে আকার কেন, এটা ভুল, জরুরি ঠিক আছে। তাহা, তাহা কি সাধু নাকি চলিত, উত্তর হচ্ছে সাধু, তাহলে তাহা হবে না, হবে তা। দুর্ঘটনা, আচ্ছা দুর্ঘটনা মানে কি দূরের ঘটনা, না দূরের ঘটনা না, দুর্ঘটনা মানে তো হচ্ছে খারাপ ঘটনা, নেতিবাচক, তাহলে নেতিবাচক হলে দয়ের সাথে রস্যকার হবে। ঠিক একইভাবে দুর্নাম, দুর্নাম মানে খারাপ নাম, তাহলে দয়ের সাথে রস্যকার, এটা ঠিক আছে, এটা ভুল না। দুরবস্থা, দুরবস্থা মানে কি, দুরবস্থা মানে খারাপ অবস্থা, তাহলে দুরবস্থা দয় রস্যকার হবে, রস্যকার হবে, তাহলে এখানে ভুল দেয়া আছে। হইবে, হইবে হবে না, হবে কি, হবে, হইবে হবে না, হবে হবে। তাহলে আমরা কয়টা ভুল পাইলাম, আমরা 1 2 3 4 5 6 7 8 9 10টা ভুল পাইলাম, তাহলে এখানে 10টা ভুল। তাহলে এভাবে প্রশ্ন হতে পারে, কঠিন এতটা হবে না, হয়তো একটু সহজ বাক্য থাকবে, আর না থাকলেও এই শুদ্ধ রূপ তো আমরা শিখলাম। এভাবে আমরা বানানের শুদ্ধিকরণ শিখব। আমরা এখন পড়ব
অপরিচিতা গল্প। তোমরা অপরিচিতা গল্প তো পড়েছো, অনেকবার পড়েছো। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প এবং সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা, এটা তো আমরা পড়েছি। আমরা এখন কিছু প্রশ্ন সলভ করব, পড়ার সাথে সাথে প্রশ্ন সলভ করব, গল্পটা কিভাবে পড়তে হয় সেটা জানবো, এবং ইম্পর্টেন্ট তথ্য এখানে লেখা আছে, কোনটার পর কোনটা ইম্পর্টেন্ট আন্ডারলাইন করা আছে, বিভিন্ন কালার দেওয়া আছে, সেগুলো জানবো। আমরা লাইন বাই লাইন পড়া গল্প কবিতা পড়বো না, তবে ইম্পর্টেন্ট তথ্যগুলো জানার চেষ্টা করব। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন অপরিচিতা গল্প। আমরা প্রথমে অপরিচিতা গল্পের পাঠ পরিচিতি দেখি, যেটা বইয়ে লেখা আছে সেটা। পাঠ পরিচিতি থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন হয়। অপরিচিত গল্পটি পত্রিকায় প্রকাশিত হয়, সবুজপত্র পত্রিকার কার্তিক সংখ্যায়। এটা একটু ইম্পর্টেন্ট। এটা প্রথম যে বইয়ে অন্তর্ভুক্ত করা হয় সেটা হচ্ছে গল্প সপ্তম। এরপরে এটা গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়। অপরিচিতা গল্পে অপরিচিতাকে বা কল্যাণীকে কোন বিশেষণ দেওয়া হয়েছে, কি নামে বিশেষিত করা হয়েছে, সেটা হচ্ছে তাকে অপরিচিতা বিশেষণ দেওয়া হয়েছে। কিন্তু তার কোন ব্যক্তিত্বের স্ফুরণ হয়েছে? অপরিচিতার কল্যাণীর মানে এখানে কল্যাণীর ব্যক্তিত্বটা কেমন ছিল? ছিল বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ছিল, এবং তার নাম বলা হয়েছে কল্যাণী। আমরা জানি, আমরা অমানবিক যৌতুক প্রথার রোষানলে জীবন ধ্বংস হয়েছে রবীন্দ্রনাথের অনেক গল্পের আগে দেখেছি, পড়েছি। কিন্তু এখানে কিন্তু ভিন্ন। এখানে কিন্তু নারী, মেয়েটা এবং মেয়ের বাবা এই যৌতুক প্রথার বিরুদ্ধে কথা বলেছে, সেটা আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে এখানে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ আছে। তার মানে এখানে শম্ভুনাথ এবং শম্ভুনাথের মেয়ে কল্যাণী দুইজনই একসাথে প্রতিরোধ করেছে, বিয়ে করবে না, বিয়ে দিবে না শম্ভুনাথ বলে দিয়েছে, যৌতুক প্রথার বিপক্ষে কথা বলেছে, তাই বলেছে। এখানে শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর কাছে যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। আমরা জানি অনুপমের মামা বিয়েতে যৌতুক নিতে যায়, বিভিন্ন ঘটনা ঘটে। এই ঘটনাগুলো তো আমরা একটু পরে দেখব। সেখানে আমরা দেখেছি যে ছোট লোক অনুপমের মামা কিভাবে যৌতুক নিতে গিয়ে সেখানে সে গিয়েছিল মূলত স্বর্ণ পরিমাপক সেকরাকে সাথে নিয়ে। ওখানে অনুপমের মামার ভিতরে একটা জিনিস কাজ করত, যে সে ওখানে যাবে, স্বর্ণ দেখবে আসল না নকল। নিশ্চিত সে যেরকম 2 নম্বরই করছিল, ইয়ারিং যখন দিয়েছিল খুব সস্তা দিয়েছিল, স্বর্ণের পরিমাণ ওখানে খুব কম। সে ভাবছিল শম্ভুনাথ যে স্বর্ণ দিবে সে স্বর্ণের হয়তো এরকম নকল পাওয়া যাবে, তো আমার সামনে শম্ভুনাথ ছোট হয়ে যাবে, হেরে যাবে, সে লজ্জা পাবে, আমি ওটাতে আনন্দ উপভোগ করব। এটাই অনুপমের মামা চেয়েছিল। কিন্তু ওখানে গিয়ে হলো উল্টা। শম্ভুনাথের সব দেয়া, তার মেয়েকে দেখা সকল স্বর্ণ 1 নম্বর স্বর্ণ পরিণত হইল, এবং সেকরা নিজেই বলল যে ইয়ারিং যেটা অনুপম পরিবার তাকে দিয়েছিল সেটা 2 নম্বর প্রমাণিত হইল। তাহলে উল্টা লজ্জায় ফেলতে গিয়ে উপরি পাওনা হইল, কিছু উপহার পাইল, কিছু অপমান জুটলো অনুপমের মামার কপালে। এরকম ঘটনা অনেকগুলো আছে, বেশ ঘটনা। অপরিচিতা যখন পড়ি বা আলোচনা করি বা পড়াতে চাই তখন অনেক কথা বলার লাগে, কিন্তু তোমাদের বেলায় তোমাদের জন্য যা ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষা আসবে, সে বিষয়গুলোই শুধু আমরা একটু আলোচনা করব। কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ এবং তার অভিব্যক্তিতে গল্পটি সফল হয়েছে, কারণ শেষে আমরা জানি দেশ চেতনায় উদ্বুদ্ধ হয় কল্যাণী। সে নারীদেরকে শিক্ষার জন্যে সমাজ হিতৈষীর এই কাজ, সমাজ কল্যাণের এই কাজে নিজেকে সম্পৃক্ত করে গল্পের শেষে। আমরা এখন একটু দেখি এখানে অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়। আমরা একটু দেখলাম সবুজপত্র পত্রিকায়। যৌতুক প্রথার বিরুদ্ধে প্রেক্ষাপটে নারীর অবস্থান নিয়ে রবীন্দ্রনাথ রচিত রচনা কোনটি? যৌতুক প্রথার বিরুদ্ধ প্রেক্ষাপটে নারীর অবস্থান নিয়ে আমরা জানি এটাই হচ্ছে অপরিচিতা গল্পের মূল কথা। এরপর পাঠ পরিচিতির আরো কিছু অংশ আমরা একটু দেখি। অপরিচিত গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। উত্তম পুরুষ মানে এখানে অনুপম নিজেই গল্পটি বলেছেন, লেখক নিজে অনুপম হয়ে গল্পটি বলেছেন। পুরুষ 3 প্রকার। বক্তা নিজে উত্তম পুরুষ, যার সামনে থেকে কথা বলে সে হচ্ছে মধ্যম পুরুষ, আর তৃতীয় থার্ড পারসন তাকে বলা হয় নাম পুরুষ। তো এখানে নিজেই বক্তা হিসেবে কথা বলেছে, এই জন্য উত্তম পুরুষ। এখানে গল্পের কথক হচ্ছে অনুপমের বৈশিষ্ট্য কি? অনুপম ব্যক্তিত্ব রহিত, তার মানে তার ব্যক্তিত্ব ছিল না, পার্সোনালিটি। পরিবারতন্ত্রের কাছে অসহায় একটা চরিত্র। তাকে বিয়ের সময় মনে হয়েছে সে মায়ের কোল সংলগ্ন, এখনো মনে হয় মায়ের কোলেই সে থাকে। কোনো বিষয়ে সে কোনো সমাজের তার মায়ের এবং মামার বিপক্ষে কথা বলতে পারে নাই। অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত কোনটা? শীর্ষ মুহূর্ত
তার মানে এই গল্পটার একদম চূড়া, পিক টাইম বা একবারে গল্পটার কাহিনী সর্বোচ্চ বিন্দু কোনটা, সেটা হচ্ছে ঠিক যে সময় কন্যা সম্প্রদানে শম্ভুনাথ অসম্মতি জানাইল এবং অনুপম নিজেই বলেছে যে এই উপমহাদেশের বা এই দেশের একমাত্র সেই মনে হয় পুরুষ বিয়ের আসর হইতে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গল্পটার একবার কাহিনীর পরিবর্তন করে দিয়েছে, এই জন্য এটা হচ্ছে গল্পের শীর্ষবিন্দু। এখানে অনুপম নিজে ব্যঙ্গ করে তার জীবনে যে একটা অঘটন ঘটেছে সেটা সে প্রকাশ করেছে এবং এখানে দেখা যাচ্ছে কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্যে দিয়ে গল্পের শেষে আমরা জানি যখন শেষে কল্যাণী কর্মী ভূমিকা অবতীর্ণ হয়, সে দেশের সমাজের ভালো কাজে যখন সে অংশগ্রহণ করে তখন তার ভিতরে যে চেতনা জাগ্রত হয়, তার ভিতরে যে চরিত্র জাগ্রত হয় সেটাকে বলা হয়েছে বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণ। এবং শেষে শুচি শুভ্র পবিত্র একটা আত্মপ্রকাশ আমরা ওখানে দেখতে পারি নারী হিসাবে, যখন ট্রেনে অনুপমের সাথে কল্যাণীর দেখা হয়েছে। এবং এইভাবেই ভবিষ্যতে একটা নারীর চরিত্র, এরকম স্বাধীন চেতা কোনো নারী চরিত্রের ইঙ্গিত দিয়েই গল্পটা শেষ হয়েছে। এখানে আমরা দেখি যে এই গল্পে মনস্তাপে মানে মনের কষ্টে ভেঙে পড়া একজন যুবকের কথা আছে, অনুপমের কথা, তার পাপাস্খলনের, কিভাবে সে পাপটাকে দূর করবে, যে ঘটনা ঘটেছে তাকে নিয়ে, তার পরিবার যা করেছে আসলে এটা পাপ ছিল, সেই পাপটাকে সে স্খলিত করতে চায়, ফেলে দিতে চায়, সরাতে চায়। সে অকপটভাবে সেটা বর্ণনা করেছে, ক্লিয়ারলি স্পষ্টভাবে সে সেটা বর্ণনা করেছে। অনুপমের আত্মবিবৃতির সূত্র, আত্মবিবৃতি, আত্ম মানে নিজে, বিবৃতি মানে বর্ণনা করা। অনুপম নিজে বর্ণনা করেছে সেই গল্পে নারী কল্যাণীকে সে অসামান্য বানিয়েছে, শেষ পর্যন্ত অসামান্য একটা চরিত্র হিসেবে তুলে ধরেছে। এই গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে। এখানে পুরুষতন্ত্রের অমানবিকতা অনুপমের মামার মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটা যেমন আছে ঠিক সেরকম পুরুষের ভাষ্যে মানে অনুপমের কথায় ঠিক একইভাবে নারীর প্রশস্তিও বর্ণনা হয়েছে, নারীর প্রশংসা, কল্যাণীর প্রশংসাও এখানে আছে। তাহলে এখান থেকে আমরা এই পাঠ পরিচিতি থেকে নমুনা প্রশ্ন কি দেখতে পারি? অপরিচিত গল্পের কথক কে? কথক তো অনুপম। অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? শীর্ষ মুহূর্ত হচ্ছে যখন কন্যা সম্প্রদানে অসম্মতি জানালো শম্ভুনাথ। এবার আমরা গল্পের খুব দ্রুত গল্পের কিছু ইম্পর্টেন্ট জায়গায় ইম্পর্টেন্ট তথ্য একটু দেখে নিই। আজ আমার বয়স 27 মাত্র। গল্পটা যখন বর্ণনা করছে তখন তার বয়স 27, দৈর্ঘ্যের হিসাবে না গুণের হিসাবে বড়। এই লাইনটা ইম্পর্টেন্ট, তোমরা গল্পটা ভালো করে পড়বে, লাইন বাই লাইন পড়বে। দেখো প্রথম পত্র তোমরা মনে করো যে প্রথম পত্র খুব একটা গুরুত্বপূর্ণ না, অনেকে তোমরা কমেন্ট করছো যে বানান ব্যাকরণগুলো ভালো করে পড়ান, এটা ভালো করে পড়ান, এটা আগে শেষ করেন, এটা খুব ক্লিয়ারলি বলেন। দেখো আমাদের তো এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা তো অনেকদিন ধরে পড়াচ্ছি, তো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে তো আমরা ঘাটাঘাটি করছি। শুরুতে প্রশ্ন বিশ্লেষণ একটা ক্লাস তোমাদেরকে করিয়েছে, ওটা তোমরা ভালো করে দেখবে, দেখে বলবে যে বাংলা প্রথম পত্র কি গুরুত্বপূর্ণ না? বাংলা প্রথম পত্র থেকে কি প্রশ্ন হয় না? হয়। গল্প কবিতা থেকে প্রশ্ন হয়, বেশ অনেকগুলোই হয়, গুচ্ছে তো অনেকগুলো হয়েছে। যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্নের অনুপাত কম, কিন্তু ঢাবি এবং গুচ্ছে বাংলা প্রথম পত্র থেকে তো প্রশ্ন হয় এবং হবে। তাইলে এবং যেহেতু বিগত কয়েক বছরে তোমরা দেখছো যে ইন্টারমিডিয়েট বই থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বাড়ছে, এই কারণে প্রশ্ন তোমাদেরকে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাইলে আমরা লাইন বাই লাইন, তোমরা কবিতাটা খুব ভালো করে পড়বে, লাইন বাই লাইন কবিতাটা ভালো করে পড়বে। এখানে যে লাইনগুলো, যে জায়গাগুলো বিভিন্ন কালার করা আছে, এই জায়গাগুলো ভালো করে দাগাবে, এখান থেকেই প্রশ্ন হবে। তাহলে ফলের মতো গুটি, এখানে ফুলের মতো গুটি। ফুল আমরা জানি ফুল ফুটে, সেই ফুল থেকে ফল হয়, পরিণত যখন হয় ফল তখন বড় হয়। কিন্তু অনুপমের জীবনটা এমন হয়েছে, ফুলটাই ফুলের গুটি হয়েছে, সেই গুটিটাই ফল হয়ে গেছে, এর পরিণতি ওখানেই থেমে গেছে। তার মানে তার জীবনের অপরিপক্কতা, তার অন্তঃসার জীবন, সেটাই প্রকাশিত হয়েছে গল্পের শুরুতে। তাকে নিয়ে পণ্ডিতরা, তার পণ্ডিত মশাইরা কি কি তুলনা করতো তোমরা বিগত বছরের প্রশ্ন দেখবা, এটা অনেকবার এসছে। শিমুল ফল আর মাকাল ফল নিয়ে তারা বিদ্রুপ করতে, ব্যঙ্গ করত। অনুপমের পিতা সম্পর্কে বলছিল, তার পিতা ওকালতি করত। ওকালতি কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। প্রচুর টাকা রোজগার করছে, কিন্তু সে কখনো ছুটি কাটাতে পারে নাই। মৃত্যুবরণ যখন করছে, সেই মৃত্যুই হচ্ছে তার জীবনের সব থেকে বড় ছুটি। তাই বলছে মৃত্যুতে তিনি যে হাত ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। ও বলছে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই।
অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, দেবী দুর্গার কোলে গজানন গণেশের ছোট ভাই কার্তিক। আমার আসল অভিভাবক আমার মামা। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়, তার মানে অনুপমের মামা অনুপম থেকে 6 বছরের বড়। এখানে ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসার। ফল্গুর বালি, ফল্গু একটা নদী ভারতের গয়া অঞ্চলে। এই নদীতে তুমি যদি পানি দেখতে চাও তাহলে এই নদীর উপরে বালির আস্তরণ থাকে, বালি সরিয়ে সেখানে পানি, তুমি যদি 1 গন্ডুস পরিমাণ 1 কোষ পরিমাণ পানিও নিতে চাও তাহলে বালি সরিয়ে তোমাকে পানি নিতে হবে। অনুপমের সংসারে মামাও সেরকম। এই সংসারে যদি ঢুকতে চাও, কোনো ডিসিশন সম্পর্কে জানতে চাও, তাহলে মামাকে সরিয়ে সেই সংসারে ঢুকতে হবে। তাই ফুলগুর বালির মতো শুষে নিয়েছে মামা, এটা বলেছে। 1 গন্ডুস রস মানে 1 কোষ পরিমাণ রস। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, খুবই গুরুত্ব দিয়ে শুনে নাও। বাংলা প্রথম পত্রের তোমাদের জন্য সব থেকে গুরুত্বের জায়গা, আমি আবার বলছি, বাংলা প্রথম পত্রের তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শব্দার্থ। তাহলে আজকের ক্লাসে তোমাদের জন্য 3 নম্বর কাজ। প্রথম 2টা বলেছি কমেন্ট সেকশনে লিখতে। 3 নম্বর যেটা কমেন্ট করতে হবে, তোমরা ক্লাসে ছিলে কিনা, মনোযোগী ছিলে কিনা এটা কিন্তু আমি দেখব, ক্লাস করেছো কিনা এটা যাচাই হবে। এই 3 নম্বর পয়েন্ট যদি লিখো, 3 নম্বর লিখে তোমরা লিখবে বাংলা প্রথম পত্র থেকে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? শব্দার্থ ও টিকা। প্রত্যেক গল্প কবিতা, শর্ট সিলেবাস, অবশ্যই শর্ট সিলেবাস, প্রত্যেক গল্প কবিতার শব্দার্থ ও টিকা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আবারও বলি, শব্দার্থ ও টিকা, এটা কিন্তু 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখতে হবে। শব্দার্থ। অনুপম নিজেকে ভালো ছেলে হিসেবে দাবি করছে, তার প্রমাণ হিসেবে বলছে সে তামাকটুকু পর্যন্ত খায় না। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়া প্রস্তুত হইয়াছি। অন্তপুরের শাসন মানে নারীর শাসন, ঘরের মায়ের কথায় যে উঠে বসে, মেয়েদের কথায়, নারীর কথায় যে উঠে বসে, এই ধরনের পুরুষকে তো অন্য একজন নারী বিয়ের জন্যে ভালো পাত্র মনে করবে। এই কারণে অনুপম তামাক খাইতো না, সুপাত্র মনে করতো। আর এই যে মার কথায় উঠে আর বসে, এটাকে সে সুলক্ষণ মনে করতো যে এতে অন্য কোনো নারী বা অন্য কোনো মেয়ে হয়তো আমাকে পছন্দ করতে পারে। এবং বলছে যদি কোনো কন্যা স্বয়ংবরা হয়, মূলত এই শব্দটার মানে মূল শব্দ হচ্ছে স্বয়ংবরা। স্বয়ংবরা যে নারী নিজে তার পতি গ্রহণ করে, নিজে বেছে তার স্বামী গ্রহণ করে, সে। এখন যে নারীর এই স্বাধীনতা আছে যে নিজে নিজে বেছেই স্বামী গ্রহণ করবে, সে তো এরকম কোনো মেয়ের কথায়, নারীদের কথায় উঠে বসে সেরকম ছেলেই তো চাইবে। এই জন্যে সে নিজেকে সুপাত্র মনে করতো। তাহলে এখান থেকে আমরা কিছু প্রশ্ন দেখি। অনুপম শব্দের অর্থ কি? অনুপম শব্দের অর্থ হচ্ছে অতুলনীয়। সেই তার প্রথম অবকাশ চরণটিতে কার কথা বলা হয়েছে? আমরা দেখেছি অনুপমের বাবার কথা বলেছে। সে ছুটি পাইতো না, ওকালতি করে টাকা ইনকাম করতো, আর ওইটাই ছিল, মৃত্যুই ছিল তার প্রথম অবকাশ। ওকালতি কোন ভাষার শব্দ? ওকালতি আরবি ভাষার শব্দ। নিচের কোনটি ভুল? আমরা দেখি যতটুকু পড়েছি সেই পড়াটা তোমাদের কতটুকু যাচাই হলো, কতটুকু ভালো তোমরা পড়তে পারলে, গল্পটা তোমরা কতটুকু ভালো পড়েছো একটু যাচাই করে দেখো। সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফুলের মতো গুটি হইয়াছে, ফুলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। এটা তো মামা সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করিয়া, ঠিক আছে এই বাক্যটাও, তিনি আমার চেয়ে বড় জোর 6 বছর 6 বড়, এটাও তো আমরা দেখেছি, ঠিক আছে। কিন্তু এখানে ফুলের মতো গুটি নেই, এখানে বলা হয়েছে ফলের মতো গুটি। তার মানে এইটাই হচ্ছে এই অংশটার মধ্যে ভুল। এরপরে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? তার পরিবারের মামা হচ্ছে তাদের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। তার মানে মামাই যেহেতু সকল সিদ্ধান্ত নেন, মামা যা বলেন তাই হয়, এই কারণে ভাগ্য দেবতার এজেন্ট বলা হয়েছে। মামার অস্থিমজ্জায় টাকার প্রতি আসক্তি লেগেছিল এবং তিনি মামা এমন বেহাই চান মানে তার অনুপমকে বিয়ে দিয়ে তারপরে কন্যাপক্ষের এমন বেহাই চান যার টাকা নাই অথচ টাকা দিতে কসুর করবে না, একবারে ত্রুটি করবে না, টাকা সে দিতে চাইবে বেশি, এমন বেহাই চান। এবং ছেলে সন্তান বিয়ের ক্ষেত্রে তো এটা আশা করবে সবাই। বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকা তামাক। আমরা জানি তামাক সেবন করার জন্যে তৎকালীন সমাজে হুকা এবং গুড়গুড়ি দুইটা প্রচলিত ছিল। লম্বা নলযুক্ত, এটা একটু হায়ার স্ট্যাটাসের লোক ব্যবহার করতো গুড়গুড়ি। আর বাধা হুকা হচ্ছে নর্মালি এই যে
এটাকে কি বলে, নারিকেলের এটা দিয়ে বানানো নর্মাল তামাক, সাধারণ নিচু শ্রেণীর মানুষ তামাক খাওয়ার জন্য ব্যবহার করত। এই গুড়গুড়ি আর বাদা হুকা এই দুইটার পার্থক্য বোঝানোর জন্য, সমাজের বৈষম্য বোঝানোর জন্য এই শব্দ দুইটা রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। হরিশ কানপুরে কাজ করত, সে কলকাতায় আসলো, এটা খুব একটা কথা। মেয়ে নিয়ে যে সে কথা বলেছিল, কল্যাণীর কথা বলছিল, মেয়ে যদি বল তাহলে একটা খাসা আছে, খাসা শব্দটার অর্থ চমৎকার, এটা একটা অব্যয়। এরপরে এমএ পাস করে বসেছিল অনুপম, এটা আমরা জানি। এরপরে এখানে অবকাশের মধ্যে সে অনেক ছুটির মধ্যে, এবং সে জীবনে কখনো কোনো নারীর সাথে, কোনো মেয়ের সাথে এভাবে কথা বলে নাই, চিন্তা করছে যখন সে, তখন তার চিন্তাটাকে একটু প্রাকৃতিক অনুষঙ্গ দিয়ে বলছে। সে বলছে কি, আকাশের মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপীর মরীচিকা, মানে পুরো একটা নারী হৃদয়কে পুরো পৃথিবীব্যাপী, পৃথিবী হিসেবে নারীকে সে কল্পনা করছে, সে তার ভবিষ্যৎ জীবন সঙ্গিনী হিসেবে। এরপরে আকাশে তাহার দৃষ্টি, এবং আকাশের বিশালতার মধ্যে ওই নারীর দৃষ্টি সে কল্পনা করছিল। বাতাসে তাহার নিঃশ্বাস, বাতাসের শব্দ শুনেছে, মনে করছিল এই নারীর নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলছে। এবং পাতার শব্দে তার গোপন কথা, এই যে গাছের বাতাসের যে শব্দ, গাছের পাতা যে শব্দটা করছে বাতাসের কারণে, ওইটা মনে হচ্ছে ওই নারী ফিসফিস করে গোপন কোনো কথা বলছে। এটা হচ্ছে তার কাল্পনিক কথা, সিনেমার নায়করা যেরকম কল্পনা করে। এখন বিয়ের ব্যাপারে তার বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশি নতুন পাতা গজাইছে, বকুল বনের কথা আছে, এটা একটু মনে রাখতে হবে। হরিশ মানুষটা রসিক মানুষ কে ছিল? সে হচ্ছে হরিশ, যে কোনো কিছু সে রস দিয়ে বর্ণনা করতো, আর তার মন ছিল তৃষার্ত। এই তৃষার্ত শব্দটার মূল শব্দ মূলত তৃষ্ণার্ত, এখানে লেখা হয়েছে তৃষার্ত। এখানে অনুপম নিজের কথা বলছে। আসর জমাইতে অদ্বিতীয়কে, বিগত বছরের প্রশ্নে তোমরা দেখবে এটা অনেকবার এসেছে। আমরা এই অংশটায় একটু কিছু প্রশ্ন সলভ করি। অপরিচিত গল্প অনুসারে কোনটা ঠিক? এখানে কোনটা ঠিক বলা হয়েছে? অনুপম বিএ পাস করছে, না, অনুপম তো এমএ পাস করার কথা বলা হয়েছে, তার মানে এটা ঠিক নেই। বিনোদা কানপুরে বাস করে, দেখি এটা হয়েছে কিনা। মামার মন ছিল তৃষ্ণার্ত, না, মামার মন না, এখানে অনুপমের মন ছিল তৃষ্ণার্ত। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, এই কথাটা তো হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, এটা তো আছে। এরপরে দেখো এই তথ্যটা, হরিশ কানপুরে কাজ করে, এখানে বলা হয়েছে বিনোদা কানপুরে বাস করে, তাহলে এটা ভুল। তাহলে আমরা তিনটা ভুল পেলাম, তাহলে এটা ঠিক আছে। অপরিচিত গল্পে গুড়গুড়ি আর বাদা হুকা শব্দ কেন ব্যবহার করেছে? এইটা উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণীর আসলে বৈষম্য বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, তাহলে এটার উত্তর হবে সামাজিক বৈষম্য। এই যে দেখো গুড়গুড়ি, এটাকে গুড়গুড়ি বলে, আর এটাকে বলে বাদা হুকা। এই যে নারকেলের এটা দিয়ে বানায় গুড়গুড়ি আর বাদা হুকা। লক্ষ্মীর মঙ্গল ঘট, এখানে লক্ষ্মী শব্দটা ব্যবহার করা হয়েছে। হিন্দু ধর্মের সনাতন ধর্মাবলম্বীর লক্ষ্মী এই দেবী, লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী, লক্ষ্মীর প্রতীক, ধন সম্পদ বোঝাতে লক্ষ্মী প্রতীক শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। পশ্চিমে গিয়ে বাস করিতেছেন, এই কথা বলা হয়েছে শম্ভুনাথ সম্পর্কে। গরিব শব্দটা আরবি শব্দ, গৃহস্থের মধ্যে থাকেন, এটা একটা অনুপম সম্পর্কে বলা হয়েছে। তাহার পশ্চাতে লক্ষ্মীর মঙ্গল ঘরটি উপর করিয়া দিদা হইবে না, যেহেতু শম্ভুনাথের একমাত্র কন্যা, এর আগে অনেক ইনকাম করেছে, তো হ্যাঁ এখন আগের অবস্থা নেই, কিন্তু তারপরে যা আছে মঙ্গল ঘট একবারে উপর করে দেবে, সম্পদ যা আছে সব মেয়ের বিয়েতে দিয়ে দিতে পারে, এটা চিন্তা করছে অনুপম বলছে যে এটা মামা চিন্তার ভিতরে ছিল। মেয়ের বয়স যে 15, এটা 15 বাংলা শব্দ, তাই শুনিয়ে আমার মন ভার হইল। মেয়ের বয়স 15, তা শুনে তার মন খারাপ হয়েছে। একে তো বরের হাট মহার্ঘ, কার হাট মহার্ঘ? বরের হাট। এরপর তাহার পরে ধনুক ভাঙাপন, মানে সহজে ভালো পাত্র পাওয়া যায় না। তার উপরে তৎকালীন সমাজে কোনো নারীকে বিয়ে দিত, নর্মালি কম বয়সে বিয়ে দিত, এবং নারীকে বিয়ে দেওয়ার সময় পণ দিতে হতো, যৌতুক দিতে হতো, এবং বাবারা এই যৌতুক দিতে গিয়ে বাবারা সর্বস্ব খোয়াইতো, এবং সে সর্বস্ব খোয়ানো একবারে কুজো হয়ে যাওয়ার সাথে তুলনা করেছে। সব ছেড়ে সব শেষ হয়ে গিয়ে কুজো হয়ে গেছে। কুজো হয়ে গেলে যেরকম ধনুকের তীরের মতো, তীর বা ধনুক টানলে যেরকম এরকম একটা বেন্ড করে থাকে, ধনুক যেরকম বেন্ড করা থাকে, বাঁকা থাকে, ঠিক ওরকম সে নিচু হয়ে যায়, সব কিছু খুঁয়ে কষ্টে সব অর্জন তাকে দিয়ে দিতে হয় মেয়ের বিয়েতে। তাই বলেছে ধনুক ভাঙা পণ, ধনুক পণটা দিতে গিয়ে এরকম ধনুকের মতো বেন্ড হয়ে যায় মেরুদণ্ড। কেবলই সবুর একটা আরবি শব্দ, এখান থেকে প্রশ্ন হইতে পারে। হরিশের সরস রসনার গুণ আছে, প্রশ্ন হইতে পারে যে কার সরস রসনার গুণ আছে। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্ন কাল, মানে বিয়ের আগে কি দেব কি না নেব, এই যে বিভিন্ন কথাবার্তা, এটা কোনো ঝামেলা ছাড়া চলে গেল।
মামার সীমাবদ্ধতা সম্পর্কে একটা কথা আছে এখানে। মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়াই জানেন পৃথিবী সম্পর্কে। ওনার জ্ঞানের লেভেলটা হচ্ছে, উনি জানেন আন্দামান দ্বীপে তখনকার শাস্তিস্বরূপ আন্দামান দ্বীপে মানুষকে পাঠানো হতো। উনি মনে করতেন যে এই যে এলাকায় উনি বাস করেন এবং আর এর বাইরে শুধু আন্দামান দ্বীপই আছে, কারণ উনি কোন্নগর এর বাইরে কোথাও যান নাই, ভ্রমণের অভিজ্ঞতা তার নাই। কার সরস রসনার গুণ আছে আমরা জানি হরিশের। মঙ্গল ঘট কার প্রতীক? মঙ্গল ঘট হচ্ছে লক্ষ্মীর প্রতীক। মামা যদি মনু হইতেন তাহলে হাবড়ার পুলপার মনু সংহিতা, একটা মনু ঋষির কথা বলা হয়েছে, মনু সংহিতা গ্রন্থের কথা বলা হয়েছে, যেখানে আচরণ বিধি সম্পর্কে লেখা হয়েছে যে বইয়ে কি করতে হবে কি করতে হবে না। এই আচরণ বিধি সংক্রান্ত বইয়ের নাম হচ্ছে মনু সংহিতা। তাহলে মামা যদি এরকম কোনো কিছু আচরণ বিধি সম্পর্কে লিখতেন মনুদের মতো, তাইলে উনি লিখতেন সেখানে যে হাবড়ার পুল পার হওয়াটাই তার সংহিতায় একেবারে নিষেধ। হাবড়ার পুল পার হওয়া যাবে না। এটা মামার ভ্রমণ এবং মামার জ্ঞানের সীমাবদ্ধতা বোঝানোর জন্যে অনুপমের ভাষায় রবীন্দ্রনাথ এই কথাটা এখানে ব্যক্ত করেছেন। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? আমাদের বিনু দাদা, আমার পিস্তত ভাই। তাহলে বিনু দাদার সাথে তার সম্পর্ক কি? তার পিস্তত ভাই। তাহার রুচি এবং দক্ষতার পরে বলতে এখানে বোঝানো হয়েছে উপরে। বিনু দাদার রুচি বা পছন্দ এবং তার যে ক্যাপাবিলিটি, দক্ষতা, তাদের সবার খুব 16 আনা, তারা এটা বিশ্বাস করতে পারত। কারণ বিনু দাদা ফিরে এসে যখন বলছে মন্দ নহে খাঁটি সোনা, এখন বিনু দাদা সম্পর্কে কেন বলা হচ্ছে এটা? কারণ বিনু দাদার ভাষা খুব আট মানে হচ্ছে ভাষা অত্যন্ত মানে উনি খুব সাধারণত কোনো কথা বাড়িয়ে বলেন না, যেটা বেশি তার থেকে কমিয়ে বলেন। সেই বিনু দাদাই যখন বলতেছে খাঁটি সোনা, তাহলে অনেক ভালো পাত্রী হবে এটা। সবাই আমরা যেটা বলি চমৎকার, খুবই ভালো, আর বিনু দাদা সেটাকে বলে চলনসই, মানে কোনো রকমে চলে। তারপর বলছে আমার ভাগ্য দেবতার ভাগ্যের প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। প্রজাপতি বিয়ের দেবতা আর পঞ্চস্বর হচ্ছে কামদেব, প্রণয়ের দেবতা। বলছে আমার প্রণয়, ভিতরে যে নারীর প্রতি যে আকর্ষণ তৈরি হয়েছে, সেটার সাথে এখন বিয়ের দেবতার আর কোনো ঝগড়া নেই। তার মানে আমার প্রণয় এখন বিয়েতে রূপান্তরিত হবে। বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতা আসিতে হইল, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। কন্যার পিতা শম্ভুনাথ হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ হচ্ছে কতদিন পূর্বে দেখছে পাত্র? 3 দিন পূর্বে দেখেছে। আচ্ছা, তার 40-এর কিছু এপার ওপারে, চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করেছে। শম্ভুনাথ সম্পর্কে বলেছে সুপুরুষ বলা হয়েছে শম্ভুনাথ সেনকে। ভিড়ের মধ্যে দেখলেই আগে শম্ভুনাথের উপরে নজর পড়বে, এই কথাটা এখানে বলা হয়েছে, এটা একটু দেখতে হবে। সুপুরুষ বটে, কার সম্পর্কে বলা হইল? শম্ভুনাথ সম্পর্কে। অপরিচিত গল্প অনুসারে কোনটা সঠিক এবারে আমরা একটু দেখি। বিনোদা ফিরে আসে বললেন মন্দ নয় হে খাঁটি সোনা, এটা তো ঠিক আছে, তাহলে বাকিগুলো তো ঠিক নাই। কেমনে ঠিক নাই সেটা একটু দেখি। যেখানে আমরা বলি মচৎকার, সেখানে তিনি বলেন চলনসই। এখানে মচৎকার বলে নাই, বলেছে চমৎকার, তাহলে এটা ভুল এই কারণে। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চসুর আছে, এখানে হবে পঞ্চস্বর, তাহলে এটাও ভুল। আমাদের হরিশ আমার পিস্তত ভাই, হরিশ তো তার বন্ধু, হরিশ তো তার পিস্তত ভাই না, বিনু দাদা হচ্ছে পিস্তত ভাই, তাহলে প্রথমটা ঠিক আছে। আচ্ছা, আমাকে দেখে তিনি খুশি হয়ে আছেন, অনুভব মনে করতেছে শম্ভুনাথ তার দেখছিল। যে 2-1টা কথা বলেন যে তাতে পুরো জোর দিয়ে বলেন না, এটা শম্ভুনাথ সম্পর্কে বলা হয়েছে। আর আমার মামার মুখে তখন অনর্গল কথা ছুটতেছে, একটানা কথা বলে যাচ্ছে মামা। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। কাকে দমানো খুব শক্ত, এটা একটু ইম্পর্টেন্ট। শম্ভুনাথের চুপচাপ ভাব দেখে মামা কি মনে করছে? লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নেই, মানে শম্ভুনাথের ব্যবহারের ভিতরে তীব্রতা নেই, সে একটু বেশি তেজ দিয়ে কথা বলে না। যদিও অনুপমের মামা এই ধরনের লোকই পছন্দ করে। দেখো, বেহাই সম্প্রদায়ের আর যাই থাকুক, তেজ থাকাটা দোষের। কন্যার মানে বিয়ে দেবো আমি ছেলে, মেয়ের বাবার এত তেজ থাকবে কেন? এটাই সাধারণত পছন্দ করে মানে পুরুষ পক্ষ, মানে পাত্রপক্ষ। এখনও কিন্তু এটা আছে, শুধু হিন্দু সমাজে না, মুসলিম সমাজেও এটা প্রচলিত আছে। আচ্ছা, পণ সম্বন্ধে 2 পক্ষে পাকাপাকি কথা, মানে কত টাকা দিতে হবে যৌতুক, সেই পাকাপাকি কথা হয়েছে। মামা নিজেকে অসামান্য চতুর মনে করেন, অসামান্য চতুর মনে করে সে একটা অভিমান করেন। এখানে অভিমান মানে কিন্তু রাগ করে মন খারাপ করা না, এখানে অভিমান মানে কিন্তু গর্ব, অহংকার, যে সে নিজেকে খুব চতুর, অহংকার মনে করে, মানে সব থেকে চালাক মনে করে, এটাই হচ্ছে গর্ব বা অহংকার।
আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না কি স্থির হইল, কি লেনদেন হয়েছে, এটা অনুপম জানতো না। এই স্থূল অংশটাও আমার বিবাহের একটা প্রধান অংশ, সেই অংশের ভার যার উপর এসে পড়ছে এক কলাও ঠকিবেন না। একটা সামান্য পরিমাণ টাকা, সামান্য অল্প পরিমাণ অর্থ ঠকবে না মামা, এটা অনুপম জানতো। তাহলে স্থূল অংশটা কি? স্থূল অংশ বোঝাইতে এখানে যে পণ বা যৌতুক যে লেনদেনের কথা হইল সেটাকে বোঝানো হয়েছে, সেটার প্রধান অংশ, এবং সেটার দায়িত্ব নিয়েছে মামা। মামা খুশি হলেন কেন? যৌতুক মন মতো হয়, পাত্রী পছন্দ হয়, ধনী কন্যাপক্ষ হয়, বেহাই নির্জীব বলে। বেহাই নির্জীব হলে এটা মামা খুশি হলেন। নিজেকে অসামান্য চতুর্ভাপ্ত হচ্ছে অনুপমের মামা। মামাকে তারা সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী কেন মনে করে? কারণ সে আশ্চর্য একটা পাকা লোক। কোনো সম্বন্ধ আছে সর্বত্র তিনি বুদ্ধির লড়াইয়ে জিতবেন। লড়াই একটা হিন্দি শব্দ, এটা একটু মনে রাখা। এবার যারা যখন বিয়ে করতে গেছে, বিয়ের আয়োজনটা কেমন ছিল? ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি তারা যত প্রকার শব্দ আছে সবগুলো, কোলাহলের মত্তহস্তি, মানে এত আওয়াজ করছে, পাগলা হাতির মতো আওয়াজ করে। সঙ্গীত সরস্বতীর পদ্মবন, সঙ্গীত সরস্বতী, বিদ্যার দেবী সরস্বতী, তাহলে সঙ্গীতটা হচ্ছে একটা বিদ্যার অংশ। কিন্তু সঙ্গীতের যে একটা সিস্টেম আছে, একটা ধারা আছে, সেই সবগুলো নষ্ট করে একবারে চিৎকার চেঁচামেচি করে তার বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হইল। আংটিতে সে অনুপম যে সাজগোজ করছে, সে সাজগোজের মধ্যে তার শম্ভুনাথ এবং শম্ভুনাথের স্ট্যাটাসের সাথে একটা তুলনা, এই একটা প্রতিযোগিতা করার মতো করে সে গেছে। দোকান, এখানে দোকানের কথা আছে, একটা ফার্সি শব্দ, নিলাম আছে একটা পর্তুগিজ শব্দ। তাহাদের ভাবি জামাই বলতে অনুপমের কথা বোঝানো হয়েছে। এই যে ভাবি শ্বশুর আর ভাবি জামাই, শম্ভুনাথের সাথে অনুপমের এই যে একটা স্ট্যাটাসের একটা প্রতিযোগিতা, সেটাকে বলা হয়েছে আভিজাত্যের মোকাবেলা। তাদের সাথে অভিজাতের মোকাবেলার কথা বলেছে। তার বিনয়টা অজস্র নয়, এখানে শম্ভুনাথের বিনয়ের কথা বলেছে। বিনয়টা অজস্র নয়, এটা দেখে মামার মন খারাপ হইল যে শম্ভুনাথ খুব বারবার এসে তেল মারা টাইপের সৌজন্য দেখাচ্ছে না। এটা দেখে মুখে তো কথা নেই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশকালো এবং বিপুল শরীর তার একটা উকিল বন্ধু। যেহেতু শম্ভুনাথের এই অবস্থা, তখন শম্ভুনাথের একজন উকিল বন্ধু তার সাথে এসে কোনো রকমে মিনিমাইজ করার চেষ্টা করলো। এসে হাত জোড় করিয়া মাথা হেলাইয়া নরতর খুব স্মিত হাস্য, এই গদগদ বচনে যা ছিল তাদেরকে একটু সাদরে সম্ভাষণ জানালো। এটা যদি না করতো শম্ভুনাথের এই বন্ধু, মামার বিষয়টা দিয়ে অনুপম ভাবতেছে গোড়াতেই একটা স্পার মীমাংসা হয়ে যেত যে বিয়ে করবো কি করব না। অপরিচিত গল্প অনুসারে কোনটা সঠিক? মামা আমাদের সমস্ত সংসারের প্রধান পণ্য সামগ্রী না, প্রধান গর্বের সামগ্রী লেখা আছে ওখানে। শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নেহাত বাজে লেখা নেই, ওখানে লেখা আছে নেহাত ঠান্ডা। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। সঙ্গীত সরস্বতীর পদ্মবন বিদলিত করে আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। তাহলে কোনটা সঠিক? শেষেরটা ঠিক আছে, বাকিগুলো দেখলাম ভুল। তার বিনয়টা অজস্র নয়, কার বিনয়? শম্ভুনাথের বিনয়। দোকান ও নিলাম শব্দ দুটির উৎস কি? দোকান ও নিলাম শব্দ দুটির উৎস হচ্ছে দোকান ফার্সি আর নিলাম হচ্ছে পর্তুগিজ শব্দ। আচ্ছা, মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতে কারো কাছে ঠকিবেন না। এটা মামার কথা সম্পর্কে বলা হয়েছে, এটা লিখতে হবে। বাড়ি ভাড়া, স্বগত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে টানাটানি, লোক বিদায় মানুষকে উপহার হিসেবে বিদায় দেয়া, এটার কথা বলা হয়েছে। এখানে দেওয়াত হওয়ার কথা বলেছে, যৌতুকের কথা। সে বাড়িতে সেকরা নিয়ে গেছিল সাথী করে। সেকরারা আমরা জানি কোষ্ঠী পাথর দিয়ে, দাড়িপাল্লা দিয়ে, স্বর্ণ আসল নাকি নকল সে পরীক্ষা করে। সে পরীক্ষার জন্য সেকরা নিয়ে গেছে সাথে। এসব কথায় সম্পূর্ণ আমার অনধিকার। এই যে যখন শম্ভুনাথের কথা জিজ্ঞেস করছে শম্ভুনাথ সাহেব অনুপমের কাছে কোনো বিষয়ে মতামতের, এই অধিকার অনুপমের নেই। সে জানে এই পরিবারে কোনো বিষয়ে আমার কথা বলার কোনো অধিকার নেই। দেওয়াত হওয়া অর্থ কি? দেওয়াত হওয়া অর্থ হচ্ছে যৌতুক, পাওনা পরিশোধ সাজিয়ে রাখা, এটা হচ্ছে যৌতুক। আমি একটু ঘাড় নাড়িবার ইঙ্গিতে জানালাম এসব কথা আমার সম্পূর্ণ অধিকার। উক্তিটির মধ্যে দিয়ে অনুপমের কোন দিকটি প্রকাশিত হয়েছে? এই যে সে কোনো কথা বলতে পারে না, এটাতে লজ্জা নেই, আত্মবিবৃতি নেই, ব্যক্তিত্বহীনতা, অসহায়ত্ব, এটা তার ব্যক্তিত্বহীনতা প্রকাশিত হয়েছে।
এরপরে গামছায় বাঁধা গহনা নিয়ে আসছে, গহনা হিন্দি শব্দ, তক্তপোশের উপরে মেলে ধরলো। তখন আমরা জানি যে এখানে হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, এমন মোটা তেমনি ভারী যে স্বর্ণগুলো নিয়ে এসেছিল একবারে আসল স্বর্ণ, খুব ভারী ভারী স্বর্ণ। এরপরে ওখানে মকর মুখ, কুমড়ো মানে কুমিরের মতো মুখ, এরকম একটা বালায় চাপ দিয়ে দেখলো যে বেঁকে যায়, যখন হচ্ছে সেকরা এগুলো দেখছে। গহনাগুলোর ফর্দ করলো, ফর্দ আরবি শব্দ। এরপর এক জোড়া ইয়ারিং দিয়েছিল অনুপমের পরিবার, অনুপমের মামা আশীর্বাদ করার সময় কল্যাণীকে, এটা একটু গুরুত্বপূর্ণ দেখা দরকার। ওইটাই ছিল একমাত্র নকল। মামার একটা ইচ্ছা ছিল সে গরিব ঠকবে এবং তা দেখে সে আনন্দ করবে, কিন্তু সে আনন্দ তো হইল না, উপরে কিছু উপরই পাওনা হইল। মামা এই যে মানে হারাইতে পারলো না শম্ভুনাথকে, এখানে উল্টা অপমান হইল। এই যে ইয়ারিং দেখছে, সেকরা বলল যে এটাই নকল, তখন এটাকে সে অপমান হিসেবে বলা হচ্ছে। লোকটি নিয়াত ভালো মানুষ ধরনের শম্ভুনাথ, কিন্তু ভিতরে বেশ একটা জোর আছে, এই জোরটা হচ্ছে ব্যক্তিত্বের জোর, এই বলিয়া বোধ হইল এটা শম্ভুনাথ সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এইভাবে লাইন বাই লাইন পড়া এবং গুরুত্বপূর্ণ জায়গায় আমি যেগুলো দেখাচ্ছি এটা একটু গুরুত্ব দিয়ে দেখা। তাহার উপরে কিছু উপরি পাওনা বলতে এখানে অপমান বোঝাইছে। কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? ইয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। আচ্ছা, তুমি কি বলো? এটা যখন অনুপমকে বলা হলো, শম্ভুনাথ যখন বলল যে দোষ কি আছে, আগে খাইতে দিতে চাইছে যে বিয়ে পড়ানোর আগে, যখন শম্ভুনাথ দেখছে যে বিয়ে বাড়িতে আসছে, এসেই এরা স্বর্ণ আসল নাকি নকল এটা পরীক্ষা করতেছে, শম্ভুনাথ তখনই সিদ্ধান্ত নিছে যে আসলে বিয়ে দেবে না। তাই বিয়ের আগে খাইতে চাইতেছিল, খাইতে দেওয়ার কথা বললো। তখন অনুপমকে যখন বলা হইলো, অনুপম তো আসলে কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবে না। সেখানে মামা উপস্থিত, মূর্তিমতী মাতৃ আজ্ঞা, মানে মূর্তিমতী মানে এখানে একটা চেহারা দাঁড়িয়ে আছে, মাতৃ আজ্ঞা আমার মায়ের আদেশের চেহারা, তার মানে তার মামা, সেই মামাটা হচ্ছে তার মায়ের আদেশের একবারে মায়ের আদেশ পালনকারী। তো সে যেখানে আছে সেখানে সে কি বলবে এটা তার পক্ষে বলা সম্ভব না। তখন বলতেছে ঠিক আছে, মামা বললেন তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বললেন তবে আপনাদের গাড়ি বলিয়া দিই, বলতেছে আপনাদের বিদায় দিই, বিয়ে হবে না। মামা আশ্চর্য হয়ে বলেছেন ঠাট্টা করছেন নাকি, এটা বলতেছে মামা শম্ভুনাথকে। শম্ভুনাথ তখন বলতেছে যে ঠাট্টা আপনি শুরু করছেন এসে স্বর্ণ মাপার, এই ঠাট্টা সম্পর্কটা আমি আর ক্যারি করতে চাই না, এটা বাড়ানোর ইচ্ছা আমার নেই। মামার তখন দুই চোখ বড় বড় হয়ে গেছে। এটাই হচ্ছে ঘটনা। তারা রাগবাগ করে চলে আসলো। এই ঘটনা আমরা জানি। একবারে বরযাত্রের দল দক্ষ যজ্ঞে, আমরা জানি হিন্দু পুরাণে অনুসারে দক্ষ বা প্রজাপতি দক্ষ ছিলেন ব্রহ্মার পুত্র, এটা আমরা জানি। দক্ষ যজ্ঞের আয়োজন করেছিল এবং দক্ষ তার কন্যা সতীকে সামনে রেখে, তার সতীর স্বামী শিবকে দাওয়াত দেওয়া হয় না, উল্টা সতীকে সামনে রেখে দক্ষ ওখানে তার সতীর স্বামী মানে তার জামাই শিবকে নিয়ে বাজে কথা, চরিত্র হনন করার কথা বললো, উল্টাপাল্টা মন্তব্য করলো। এটা শুনে এক তো সতী রাগ করছে, তার উপরে যখন তার স্বামীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হলো তখন সে ইহলোক ত্যাগ করলো। শিব এই খবর শুনে এসে স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে একবারে প্রলয় নৃত্য শুরু করলো, একবারে সব ভাঙচুর করে যজ্ঞ নষ্ট করে প্রলয় নৃত্য শুরু করলো। এই যে প্রলয় নৃত্যের মতো করে মানে তুলনা করছে, তাদের যখন বিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, এটাও ছিল তাদের আচরণের মতো। আগে যেরকম রসন চৌকি ছিল, সানাই ঢোল কাশি কনসার্ট একসঙ্গে বাজলো না, এই যে আগে যেরকম আয়োজন করে তারা বিয়ে করতে চাইছিল ওইগুলো আর হইলো না। অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনার কর্তব্যের বরদ দিয়ে মহানির্বাণ সন্ধান করলো। অভ্র যেটা ছিল উপরে, যেটা বাড়ির ভিতরে ড্রয়িং রুমের উপরে যে ঝাড়বাতি থাকে, ওই ঝাড়বাতিগুলো সব ভেঙে দিল। ঝাড়বাতির দায়িত্ব দিল কার? এখন আলোর দায়িত্ব হচ্ছে আকাশের তারা। ঝাড়বাতি নষ্ট হয়ে গেল। কন্যার পিতার এত গুমর বলতে এখানে দেমাগ বোঝাইছে, পুরুষদের যে স্বাভাবিক অহংকার। কলি যে 4 পাওয়া হলো, হিন্দু ধর্মে বর্ণিত 4 যুগের প্রথম যুগ হচ্ছে সত্য যুগ এবং সেই যুগকে কলিযুগ বলে। যে যুগে ধারণা করা হয় মুসলমানরা যেরকম সে যুগ বলবে, হিন্দুরা সেরকম সেটাকে বলে কলিযুগ। যে যুগে আসলে সব খুব আজে বাজে ঘটনা, মানে একবার পৃথিবী ধ্বংসের আগে যে ধরনের খারাপ ঘটনা ঘটবে সেই খারাপ সময়ের কথা বলা হচ্ছে। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? সোমনাথের মেয়ে বিয়ে হচ্ছে না, ও তো ভয়ই পাচ্ছে না, ও নিজেই তো বিয়ে প্রত্যাখ্যান করছে, তা ওর ভিতরে আবার ভয় আসে কি করে?
তবে আপনার গাড়িয়া বলে দিয়ে উক্তিটি কার? উক্তিটি সোমনাথ বলেছে। কন্যার পিতার এত গোমর বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? এই গোমর বলতে কি বোঝাইছে? পুরুষতান্ত্রিক সমাজের দাম্ভিকতার ভঙ্গ। বিবাহের চুক্তিভঙ্গ মানহানির দাবিতে তারা নালিশ করতে চাইল। নালিশ একটা ফার্সি শব্দ। মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিল যে মামলা করব, হ্যাঁ আমার কথা দিছে কথা রাখে নাই। এইভাবে হিতৈষীরা, এখন সমাজ হিতৈষী যারা সমাজের ভালো মন্দ বোঝে, মানে ওই সমাজের মোল্লা টাইপের, মানে মুরব্বী টাইপের লোক, তারা বললো যা হয়েছে হয়েছে, তামাশা যা আছে বাকিটুকু আর বাকি থাকবে, বাকি নেই, সব হবে, এখন আর এসব করা লাগবে না। একে তো তোমাদের অপমান করছে, এর ওপর আবার তোমরা মামলা করতে যাওয়া কেন? এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বইছিল, সেই রং একেবারে কালো নয়। এই যে রাগ হইল অনুপমের, অনুপম যে চলে আসলো, শম্ভুনাথ যে তাকে প্রত্যাখ্যান করলো, অনুপম বের হয়ে আসলো, তার তো রাগ হচ্ছে, কিন্তু রাগের বিপরীতে আর একটা রাগ ছিল। আক্রোশের কালো রঙের বিপরীতে তার মনে কল্যাণীকে পাওয়ার একটা আগ্রহ, ওই নারী হিসেবে, স্ত্রী হিসেবে তাকে পাওয়া, ওই যে রং, ওই রঙের কথা বলেছে এখানে। কারণ সে দেয়াল টুকের আড়ালেই রয়ে গেল, ভূতের মতো, অস্তিত্বহীনের মতো তার অবস্থা সে কল্পনা করছে, কিন্তু দেয়ালের আড়ালেই থেকে গেল কল্যাণী, তাকে আর পাওয়া হইল না। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দেবার জন্য নত হইয়া পড়িয়াছিল। মানে একবার শেষ মুহূর্তে, ঠিক যে সময় তাকে গ্রহণ করে নিবে, তার প্রেম আবেগ যা তৈরি হয়েছিল কল্যাণীর প্রতি, শেষ মুহূর্তে তাকে গ্রহণ করার সময়টা শুধু বাকি ছিল। এই এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনোদদের বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, এতদিন মানে বিয়ের আগ পর্যন্ত, এই কথা বলেছে। এটা একটু ইম্পর্টেন্ট, দেখো। বাইরে সে ধরা দিল না, মনেও আনতে পারলাম না, কারণ সে তো দেখেনি তাকে, তাহলে চিন্তা করতে পারতো। বাইরেও তাকে পাওয়া গেল না, এই ঘটনা একটা, এই কথা একটু ইম্পর্টেন্ট। তার নাকি একটা ছবি দেখানো হয়েছিল, মানে কল্যাণী দেখেছিল, পছন্দ করিয়াছে বইকি, হয়তো সে মনে করছে হয়তো পছন্দ করতে পারো। এরপরের একটা বছর কেটে যাওয়ার একটা ঘটনা, একটা বছর কেটে গেল, কোন বস্তুটির রং কালো নয়? রাগ, স্নেহ, বিরহ, প্রেম। এখানে প্রেমের কথা বলেছে, তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বলিয়া দিয়েছিল। বাক্যটিতে কিসের আগুন বলা হয়েছে? রাগের, হিংসার, প্রেমের, অহংকার। এখানে প্রেমের কথা আছে। মেয়ের নাকি ভালো পাত্র জুটেছে, কিন্তু সে ফোন করছে বিবাহ করবে না। যখন অনুপম জানতে পারলো কল্যাণী বিয়ে করবে না সিদ্ধান্ত নিয়েছে, তাইলে তো তার একটু ভালো লাগতেছে, সে হয়তো আমার জন্য হয়তো বিয়ে করবে না, এরকম অনেক চিন্তা ছিল। এইখানে একটু কাল্পনিক চিন্তার কথা বলা হয়েছে। বড় আদরের মেয়েকে কল্যাণী, তখন এখানে একটা সে কল্পনা করে অভিমান করছে, মেয়ের খুব খারাপ অবস্থা যাচ্ছে, মেয়ে কান্নাকাটি করে, ওই অনুপমের ছবি নিয়ে সে কল্পনা করে করে, এখানে মানে সিনেমার মতো কল্পনা করছে অনুপম। এরপরে শম্ভুনাথ দেখছে যে মেয়ের অবস্থা হইতে পারে না, সে আবার ফিরে আসছে, অনুপমের কাছে রিকোয়েস্ট করছে যে তুমি আমার মেয়েকে আবার গ্রহণ করো। তখন অনুপম প্রথমে একটু রাগ দেখাইছে, কিন্তু পরে না, সে রাগ ভেঙে গিয়ে আবার সে রাজি হয়ে গেছে। এরকম একটা কল্পনা এখানে আছে। কালো সাপের মতো রূপ, মানে এখানে ওই যে ক্ষুব্ধ রূপ যেটাকে বলা হয়েছে, অভিমানে খেপে যাওয়া। ঠিক আছে, এখানে কল্পনা করে বেশ কিছু বলা। এখানে রাজা নলের কথা বলা হয়েছে, দময়ন্তীর পুষ্পবনে রাজা নল, যেরকম দময়ন্তীর পুষ্পবনে রাজহাঁস পাঠিয়েছিল স্বর্ণের, ঠিক সেই গল্পের কথা এখানে বলেছে। তারপরে আমার কথাটি ফুরালো, মানে এখানে পুরোটা সেই কল্পনার কথা আছে, কল্পনার কথা ফুরাইলো। কে বিয়ে করবে না বলে পণ করেছে, এখানে কল্যাণীর কথা বলেছে। কালো সাপের মতো রূপ বলতে বাক্যটিতে কি বোঝানো হয়েছে? প্রেম, হিংসা, প্রতিশোধ, অহংকার। এখানে প্রেম, কালো সাপের মতো রূপ, তাহলে তো প্রেম হইতে পারে না। আচ্ছা, এখানে অহংকার হইতে পারে না, হিংসা হইতে পারে না, প্রতিশোধ নিতে চাইছিল। এরপরে মাকে নিয়ে তীর্থের কথা যাওয়ার কথা বলা হয়েছে। তীর্থে যখন যাচ্ছে, সে একবারে সেকা খেয়ে ব্যাকা হওয়া অবস্থা, সে তার চিন্তার মধ্যে কোনো সব এলোমেলো চিন্তা, এই জন্য বলেছে এখানে এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাঁচতেছে, তার এলোমেলো চিন্তার কথা বোঝানোর জন্যে। কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত, আর সব অজানা, কারণ সে তার চিন্তার মধ্যে প্রকৃতি নিয়ে যা কিছু চিন্তা করে, সে যখন বসে দেখছে ট্রেনের মধ্যে থেকে, আকাশের তারাগুলো তার কাছে পরিচিত মনে হইতেছে, আর সব কিছু তার কাছে এলোমেলো মনে হচ্ছে। গাড়ির মধ্যে ঘুমাইতেছিলেন, আলোর নিচে সবুজ, সবুজ একটা ফার্সি শব্দ, পর্দাটা না, সবুজ পর্দার কথা বলা হয়েছে, সবুজ প্রদেশ। এখানে সন্ধ্যার মিটমিটের আলোর কথা বলেছে। বাঙালির মেয়ে গল্প শুনে তারা হঠাৎ গলায় বাংলা কথা শুনে সে হঠাৎ করে মানে আচমকা জায়গায় হঠাৎ করে আচমকা সে একটা ধাক্কা খেলো, সে সম্পূর্ণ বুঝতে পারা যায়। এরপরে এখানে সে তার নিজের কিছু কথা বলেছে। লণ্ঠন, একচক্ষু লণ্ঠন, এখানে একচক্ষু লণ্ঠন শব্দ অর্থ খুবই ইম্পর্টেন্ট।
চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। অনুপমা আর যাই হোক এক জায়গায় খুব ভালো বিশ্বাস করত সে মানুষের বাইরের চেহারা এটার থেকে সে মানুষের ভিতরটাকে তার পছন্দ হতো। গলার স্বর দেখে সে মনে করতো, সে ধারণা করতে পারতো কল্পনাপ্রবণ এ মানুষের ভিতরটা কেমন হবে, এটার একটা ভালো বৈশিষ্ট্য এখানে আছে। এরপরে কিছু এলোমেলো তার চিন্তার কথা আছে এখানে। হঠাৎ করে তার এই সুরটা ঠিক এলোমেলো, তার যে সময় ছিল সে সময়ের মধ্যে হঠাৎ করে একটা নারী কণ্ঠ তার মনের ভিতরে, তার জীবনের মধ্যে মনে হচ্ছে ফুলটির মতো ফুটেছে, এরকম কিছু কথা এখানে বলেছে। প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। অপরিচিত গল্প অনুসারে কোন বাক্যটি সঠিক? চিরকাল গলার স্বর তার কাছে বড় সত্য, এটা হইতে পারে। কেবল আকাশের তারাগুলো চির অপরিচিত, না এটা পরিচিত ছিল, এটা হইতেছে না। হৃদয়ের মধ্যে আমি একটা মেয়ের রূপ দেখিতে লাগলাম, এটা হইতেছে না। আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চলকালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, এখানে আছে কি? চঞ্চল, আশ্চর্য, আশ্চর্য পরিপূর্ণ তুমি, এখানে আছে হ্যাঁ আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চলকালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ। আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চলকালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, এটা ঠিক আছে। চিরকাল গলার স্বর তার কাছে বড় সত্য, এখানে আছে চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, এখানে আছে তার কাছে, এই জন্য হইতেছে না, শেষেরটা এখানে ঠিক আছে। মানুষের মধ্যে যাহা ড্যাশ এবং ড্যাশ, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। তাহলে মানুষের মধ্যে যাহা ড্যাশ এবং ড্যাশ, এখানে একটা জিনিস মনে রাখো। তাহলে 4 নম্বর, আজকের ক্লাস তোমরা দেখেছো কিনা, 4 নম্বর যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে গল্প বা কবিতার, তোমাদের প্রশ্ন সায়েন্সের প্রশ্ন মানবিকের থেকে সহজ হয়, এই কারণে গল্প বা কবিতার একটা লাইনের শূন্যস্থান আসতে পারে। তাহলে 4 নম্বর প্রশ্ন হচ্ছে শূন্যস্থান, গল্প কবিতার ভিতর থেকে শূন্যস্থান গুরুত্বপূর্ণ। তো তোমরা আজকে ক্লাস করছো কিনা সেটার জন্য তোমরা লিখবা 4 নম্বর পয়েন্ট লিখে শূন্যস্থান গুরুত্বপূর্ণ, এটা লিখতে হবে 4 নম্বর দিয়ে। মানুষের মধ্যে যাহা ড্যাশ এবং ড্যাশ, এখন এখানে কি আছে একটু দেখি। মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, তাহলে এখানে উত্তর হিসেবে অনির্বচনীয় অন্তরতম এটা হইতেছে না, অন্তরতম অনির্বচনীয় এটা ঠিক আছে। প্রিয়তম অন্তরতম হচ্ছে না, অন্তরতম অনির্বচনীয়, এখানে অন্তরতর আছে, এখানে আছে অন্তরতম। আমরা একটু আরেকবার দেখে আসি, এখানে আছে অন্তরতম অনির্বচনীয়, তাইলে ভালো করে খেয়াল করো, অন্তরতর কিন্তু হইতেছে না, উত্তর হচ্ছে অন্তরতম আর অনির্বচনীয়। আচ্ছা, লোহার মৃদঙ্গের কথা বলা হচ্ছে, মৃদঙ্গ জিনিসটা একটু দেখাই তোমাদের, এটা হচ্ছে মৃদঙ্গ। তাল দিতে চলিল আমার মনের মধ্যে সুদামাই সুর, ওই যে জায়গা আছে সে সুরটা, সে হৃদয়ের অপরূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়, এটা সে কল্পনা করে ওই কণ্ঠের মাধ্যমে আসলে একটা নারীর মূর্তির যে চিন্তা বা চেতনা, যে আবেগ তার ভিতরে তৈরি হয়েছে, সে আবেগের বহিঃপ্রকাশ এগুলা। জায়গা আছে শীঘ্রই জায়গা ডিগেছি, এটা তার ভাবনার কথা। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবের আর্দালি দল সহসপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করতেছিল কোনো এক ফৌজের, ফৌজ হচ্ছে আরবি শব্দ, এই আর্দালি সমেত এইটা বাক্য দিয়ে বিগত বছরের ক ইউনিটে তোমরা দেখেছো যে ঢাবিতে ক ইউনিটে এখানে কয়টা ইংরেজি শব্দ আছে সেরকম প্রশ্ন হয়েছে। জেনারেল সাহেব ভ্রমণে বাইরে হয়েছেন, 2-3 মিনিট পরে গাড়ি আসলো, এটা একটু গুরুত্বপূর্ণ। ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে, যেহেতু সিনিয়র মানে ভিআইপি কেও আসতেছে। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়েছিল, তার মানে স্টেশনে ভুল করে কি ফেলে আসছিল, একটা ক্যামেরা, ফটোগ্রাফ তুলবে, ছবি তোলার ক্যামেরা। আচ্ছা, এখানে একটা রিপিট হয়ে গেছে এই অংশটা, এটা হচ্ছে মৃদঙ্গ। অনুপমের অন্তরের শুভ্রধারার প্রপাতে স্রোত সৃষ্টি করেছিল, মানে ওই ঝর্ণাধারায় স্রোত সৃষ্টি করছিল কি? গলার স্বর। এখানে আসুন, গানের ধোঁয়া, জায়গা আছে, জায়গা আছে এটা। অনুপম স্টেশনে কি ফেলে এসেছিল? একটা ক্যামেরা ফেলে এসেছিল। আবার সে সুরটিকে চোখে দেখিলাম, তখনও তাহাকে সুর বলিয়া মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কত বয়স মনে হয়েছিল, এটা একটু গুরুত্বপূর্ণ। এবং তার যৌবনটা এমন ছিল যে
নর্মালি নারীদের সৌন্দর্য অনেক সময় এমনভাবে প্রকাশিত হয় যে তার শরীর বা বাইরের অবয়বের উপরে একটা প্রভাব পড়ে, কিন্তু কল্যাণীর ভিতরে এটা ছিল না। কল্যাণীর ভিতরে কি ছিল? তার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, কোনো জায়গা কিছু জরিমা নেই। তার মানে তার সৌন্দর্য তাকে কোনো না কোনোভাবে আটকাচ্ছে না, কোনো না কোনোভাবে তাকে আড়ষ্ট করছে না, জড়ো করে রাখছে না। চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো। রজনীগন্ধা ফুলের গাছে যেরকম ফুল গাছে ফুল ফোটার পরে ওই গাছটাকে আর মানুষ দেখে না, দূর থেকে ফুলটা সকল সৌন্দর্যকে উপচে ছাড়িয়ে সকলের নজরে আসে, ঠিক সেরকম ছিল ওই কল্যাণীর এই চেহারা। তার সঙ্গে 2-3টা ছোট ছোট ছেলে মেয়ে ছোট ছোট মেয়ে ছিল, ছেলে মেয়ে না মেয়ে ছিল, তাদের সাথে সে কথা বলছিল। আচ্ছা, তারা এমনভাবে কথা বলতেছিল এবং কল্যাণী যখন কথা বলে এমনভাবে কথা বলে যেন তা মানে গলার সুর বা কথা শুনে হৃদয়কে ধরতে পারে। তারা 20-25 বার শুনেছে এরকম গল্প, তারপরও শুনতে চায়। তার মানে তার কণ্ঠ, বলার স্টাইলটা এমন তো সুন্দর ছিল। শিশুদা কণ্ঠে সোনার কাঠিতে সকল কথা যেন শোনা হয়ে ওঠে। আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্ট করিয়াছে, ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। সে নিজে নিজে এতদিন চিন্তা করে যে প্রকৃতির মধ্যে সে অবস্থান করছে, এই তরুণী যেন অক্লান্ত প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। এই তরুণীর চেহারাটা যেন বিশ্বব্যাপী যে বিস্তার করছে আমার চিন্তা চেতনা আবেগ। এই তরুণীকে দেখে কল্যাণীকে দেখে এখন তার সে যে চিন্তা করছিল, সেই যে দৃশ্য পুরা বিশ্বব্যাপী বিস্তার করে রেখেছে, সেটাকে সে এখন দেখতে পাচ্ছে। এবার সে সুরটিকে চোখে দেখিলাম। কার কথা বলা হয়েছে? শম্ভুনাথ, কল্যাণী, ভালোবাসা, অনুপম। সেই সুরটিকে চোখে দেখলাম, এখানে কল্যাণীর কথা বলা হয়েছে। কল্যাণীকে কোন ফুলের সাথে এখানে তুলনা করা হয়েছে? শিউলি, বকুল, শিমুল, রজনীগন্ধার সাথে তুলনা করেছেন। আচ্ছা, ওখানে দেখে তার মা একটু রাগ করছিল। সে ডালমুট খাইতেছিল কিসের মতো? লোভীর মতো করে খাইতেছিল। মানুষের সঙ্গে দূরে দূরে থাকা অভ্যাস কার? এখানে অনুপমের মায়ের কথা বলা হচ্ছে। অনুপমের মা একটু নিজের স্ট্যাটাস বজানোর জন্য, মানুষকে দেখার জন্য দূরে দূরে থাকতো, সহজে মিশতো না। সমাজে দেখবে এরকম কিছু লোক আছে, নিজের স্ট্যাটাস একটু হাই রাখার জন্য সহজে মানুষের সাথে মেশে না, প্রমাণ করার জন্য যে আমি কিছু একটা আছি। মানুষের সঙ্গে দূরে দূরে থাকা অভ্যাস কার? দূরে দূরে থাকাই ড্যাশ অভ্যাস। এখানে বাক্য কি আছে? তার অভ্যাস। তাইলে এখানে প্রশ্ন হবে তার। এখানে কার অভ্যাস বলে নাই, কিন্তু শূন্যস্থানে কি বুঝবে? এ মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় না। বাক্যটিতে শিক্ষা বলতে কি বোঝাইছে? শালীনতা, সংস্কার, বয়স, আচরণ, সংস্কার। এই যে সবার সামনে খাচ্ছে, হাসতেছে, গল্প করতেছে, নর্মালি স্বাভাবিকভাবে মানুষ আশা করে না সবার সামনে এরকম করবে, তাই এখানে এটা বলেছে। গাড়ি ছাড়িবার অল্প পূর্বে একজন রেলওয়ে কর্মচারীর নাম লেখা 2খানা টিকিটের কথা বলা হয়েছে। এখানে মেয়েটির চলুনচতার কোনো লক্ষণ না দেখে নামিয়ে গিয়ে ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকলো। এরকম তথ্য এখানে বোঝানোর আসলে কিছু নেই, কিছু জিনিস তোমরা একটু রিডিং পড়ে নিও। এই যে এই লাইনটা আসছিল, ইতিমধ্যে 8 সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের আসিয়া দাঁড়িয়ে আছে। এটার ব্যাখ্যা তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে। আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়িয়ে গেলাম। একজন মেয়ে প্রতিরোধ জানায়, সে তাদের জায়গা দখল করে নিল, জায়গা ফেরত পাইল, আর অনুপম ছেলে হয়েও পারল না। এটাতে লজ্জায় সে জানালার বাইরে তাকায় ছিল, প্রকৃতির শোভা দেখতে লাগছে। এখানে তার অনুপমের ব্যক্তিত্বহীনতার প্রকাশ পেয়েছে। 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের শিওরের কাছে, মানে মাথার কাছে লটকায়া দিয়া। বাক্যটিতে পদাশ্রিত নির্দেশক ব্যবহার হয়েছে কোন অর্থে? 2খানা টিকিট এটা নির্দিষ্ট অর্থে না। আমরা গাড়ি ছাড়িব না, কল্যাণী কি ভাষায় উক্তিটি করেছিল? এটা বলেছিল কন্যাটি হিন্দি ভাষায়। কল্যাণী ট্রেন থেকে কোথায় নামলো? কলকাতা, কানপুর, মাদ্রাজ, কানপুর, চেন্নাই। এটা একটু আমরা দেখব, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখলাম। সে বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করছিল। ওই যে ছোট ছোট মেয়েদের শিক্ষিত করা, এই কাজ, এই সমাজ হিতৈষীর কাজ, এই সমাজ সংস্কারমূলক এই কাজে কল্যাণী শেষে অংশগ্রহণ করা শুরু করে। সেই সেটটা আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছিল। সেজন্য উপরের বাসি আমার সংসারে বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আচ্ছা, আমার বয়স ছিল 23, এখন হয়েছে 27। বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23, আর যখন এই গল্পটা বলছে তখন হয়েছে 27। এখন আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়ে আছে। তার মানে যে মামার কথা আর শোনে না, মামার বাড়ি আর থাকে না।
অজানা কণ্ঠের মধুর সুরের জায়গা আছে, এটাই তার বারবার তার মনে হচ্ছে। তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, ভাগ্যবান ভালো, আমি তো জায়গা পাইয়াছি। শেষে অনুপম বলছে আমি জায়গা পেয়েছি, বলতে বোঝানো হয়েছে যে জায়গায় অনুপম কল্যাণী এই সমাজের কাজ করছিল সেই জায়গায় তার চাকরি ছিল অনুপমেরও, এবং অনুপম কল্যাণীকে কিছু সরকারি চাকরি যেহেতু অনুপম করত, কিছু সাহায্য করতে পারবে, এই যে তাকে তার পাশে একটু থাকতে পেরেছে, এটাকেই সে জায়গা পেয়েছে মনে করেছে। কল্যাণীর সাথে অনুপমের সাক্ষাৎ হওয়ার সময় যখন সাক্ষাৎ হয়েছে তখন অনুপমের বয়স কত ছিল, এখানে বলেছে আজ এখন হইয়াছে 27, তার মানে 27 হয়েছে। এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়েছে। বাক্যটিতে অনুপমের কোন দিকটি প্রকাশিত হয়েছে? এখানে পাপাস্খলনের স্বীকৃতি প্রকাশিত হয়েছে। এখানে সন্ধি দিয়ে গঠিত কিছু শব্দ আছে, এগুলো একটু একটু লিখে প্র্যাকটিস করব। কিছু সমাসের উদাহরণ আছে, লিখে প্র্যাকটিস করব। গুরুত্বপূর্ণ কিছু বানান, এগুলো আমরা লিখবো। উচ্চারণ এখান থেকে আসতে পারে, এগুলো একটু আমরা দেখব এবং অবশ্যই লিখে প্র্যাকটিস করব। ছেলেবেলায় বিগত বছরের প্রশ্ন দেখি। অনুপমের চেয়ার নিয়ে বিদ্রুপ করার সময় পণ্ডিত মশাই কোন দুইটি ফলের সাথে তুলনা করছে? আমরা জানি শিমুল ফুল আর মাকাল ফল। অনুপমের বাবার পেশা কি ছিল? অনুপমের বাবার পেশা ছিল ওকালতি। অনুপম কোন ফুলের সাথে তুলনা করা হয়েছে? কল্যাণীকে গল্পগত কোন ফুলের সাথে তুলনা করছে? আমরা জানি রজনীগন্ধা। অনুপমের বন্ধুকে? অনুপমের বন্ধু হচ্ছে হরিশ। অপরিচিত গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়? 27 বছর বয়স। এবার আমরা যাই সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কবিতা। সোনার তরী কবিতার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এর পাঠ পরিচিতিটা। পাঠ পরিচিতিটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর এই কবিতায় সোনার তরী একটা রূপকাশ্রয়ী কবিতা। রূপক জিনিসটা কি? ধরো আমি একটা কথা বলছি, একটা শব্দ ব্যবহার করছি, ওই শব্দ আমি সরাসরি ওই শব্দ অর্থ দিতে চাই না, ওই শব্দের অন্তরালে একটা অর্থ দিতে চাই, কিন্তু দুইটাকে আমি আবার মেলাবো না। ট্রেন লাইনের মতো দুইটা সমানভাবে এগিয়ে যাবে। এই জিনিসটাকে সাহিত্যে বলা হয়, এই অলংকারকে বলা হয় রূপক। এবং এই রূপক প্রকাশের জন্য যে শব্দ কথা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রতীক। দেখো কিরকম। কবি বলেছেন কুলে একা বসে আছি। কুল, কুল প্রতীক ব্যবহার করেছেন। সাধারণত কুল শব্দের অর্থ নদীর তীর। কবি ব্যবহার করছে প্রতীক হচ্ছে কুল, সাধারণ অর্থ নদীর তীর। কিন্তু আসলে কবি কোন অর্থ বোঝাইতে চাইছে? প্রতীকী অর্থে, মানে অন্তরালের অর্থে জীবন নদের কুল। মানুষের জীবনকে যদি একটা দীর্ঘ সময়কে নদী বলি, নদ বলি, তার পাশে কুল, মানে জীবন নদের জীবনের দৈর্ঘ্যের তীরে এসে শেষ সময় এসে সে অবস্থান করছে। কবি বলছে সারা, সারা শব্দটা ব্যবহার করছে। সারা মানে সমাপ্ত, আমরা জানি। সারা প্রতীক ব্যবহার করে কবি অন্তরালে অর্থ হচ্ছে জীবনের সমস্ত কর্ম। এইভাবে এই লিস্টটা একটু গুরুত্ব দিয়ে পড়া উচিত। যেরকম এখানে কবি ব্যবহার করেছে ধান, ধান প্রতীক। রূপক কি? ধানের অর্থ আমরা জানি শস্য বা ফসল, কিন্তু তার অন্তরালে কি অর্থ দিছে? সৃষ্টিকর্ম। সোনার ধান, এইটা প্রতীক। এই সোনার ধানের অর্থ সেরা শস্য, কিন্তু কবি এই সোনার ধান দ্বারা কি বোঝাতে চাইছে? শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম মানুষের। এইভাবে এই লিস্টটা খুবই ইম্পর্টেন্ট, পড়া দরকার। মূল ভাবটা একটু, সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা মানে এই কবিতার বইয়ের নাম সোনার তরী, আর এই কবিতাটার নামও সোনার তরী, তাই এটাকে বলা হয় নাম কবিতা। এটা হচ্ছে এর যে গূঢ় রহস্য, অন্তরালের যে অর্থ, এবং এটা শ্রেষ্ঠত্বের স্মারক। এই কবিতাটি বাংলা সাহিত্যের যতগুলো বড় বড় কবিতা আছে তার মধ্যে এই সোনার তরী কাব্য কবিতাটি একটা শ্রেষ্ঠ কবিতা। কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি বিবেচনার আলোকে শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। আমরা জানি মহান সাহিত্য যেগুলা, সোনার তরী সেরকম একটা সাহিত্য যেটা যতদিন যাবে নতুন নতুন অর্থ দিবে। এর অর্থ কখনো শেষ হবে না, এর আবেদন কখনো শেষ হয়ে যাবে না। এক চিরায়ত আবেদনবাহী কবিতা, চিরকাল ধরে এই কবিতার মিনিং, অর্থ সেম থাকবে এবং এগিয়ে যাবে। এখানে চারিদিকের বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা, এটা একটা তথ্য। পাঠ পরিস্থিতিটা খুব একটু ভালো করে পড়বা। সকাতরে কবি মিনতি জানাইছে যখন মাঝি আসে। আমরা জানি ছোট নৌকা বলে স্থান সংকুলন হয় না কৃষকের, তাহলে কৃষকের স্থান কেন হয় না নৌকায়? ছোট ছিল সেজন্যে। নদীর তীরে আশাহত হয়ে কৃষক, কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। মানুষের শ্রেষ্ঠ সোনার ফসলের কথা এখানে আছে। ব্যক্তিসত্তা শারীরিক অস্তিত্ব একসময় শেষ হয়ে যাবে। কোথায় শেষ হবে? মহাকাল, মানে এই দীর্ঘ সময় এই পৃথিবীর যে নিয়ম
যে সময়, এ সময় আমাদেরকে গ্রহণ করবে না, এই সময় আমাদেরকে ভুলে যাবে, সে সময়ের আবর্তনে আমাদের জীবন একসময় শেষ হয়ে যাবে। দেখো আমি এই কবিতায় যাব তার আগে একটু এই প্রশ্নগুলো একটু সলভ করি। সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনারতরী কবিতাটি এটা একটু দেখো। এরপরে সোনারতরী কবিতায় কি ফুটে উঠেছে? জীবন দর্শন ফুটে উঠেছে। সোনারতরী কবিতায় আমি যাব, তবে যাওয়ার আগে আমরা নর্মালি মনে করি যে সোনারতরী কবিতার অর্থ হচ্ছে একজন কৃষক বসে আছে, বৃষ্টি হইতেছে, যে কোনো সময় সে নদী গর্ভে বিলীন হয়ে যাইতে পারে। এরপরে তার একজন মাঝি আসলো, ফসল নিয়ে যাওয়ার কথা বললো, মাঝি না নিয়ে চলে গেল, মাঝি শুধু ফসল নিয়ে গেল, কৃষককে নিয়ে গেল না, পড়ে থাকলো। এটা একটা গল্প। এর আরেকটা ব্যাখ্যা আছে, আমরা ইহকাল এবং পরকাল দিয়ে অনেক ব্যাখ্যা করি, কিন্তু মূলত মনে রাখতে হবে এখানে কবির জীবন দর্শন প্রকাশিত হয়েছে। কবি শেষ জীবনে এসে মনে করেছেন যে আমি তো অনেক সৃষ্টিকর্ম, অনেক কিছু করেছি, কিন্তু আমার এই সৃষ্টিকর্ম স্থান হবে ঠিকই, কিন্তু আমি তো কালের আবর্তনে হারিয়ে যাব, কালের আবর্তনে আমি থাকবো না, আমাকে এই পৃথিবী ধরে রাখবে না ঠিকই, কিন্তু আমার সৃষ্টিকর্মকেই শুধু মানুষ মনে রাখবে। এটা দ্বারা কবির এই জীবন দর্শনটা উনি কবিতার ভাষায় সামগ্রিক মানুষের জীবন দর্শন হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা এখন কবিতার শাব্দিক অর্থে একটু যাই। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, আকাশে মেঘ গর্জন করছে, খুব তুমুল বৃষ্টি হচ্ছে, কুলে একা বসে আছি নাই ভরসা। আমি কুলে বসে আছি মানে শেষ জীবনে এসে মানুষ যেটা ভাবে সেটা, কি করলাম, এখন তো শেষ সময় এসে একা একা বসে আছি, আমার তো আর অস্তিত্ব থাকবে না। রাশি রাশি ভাড়া ভাড়া, এখানে আধিক্য বুঝিয়েছে, ধান কাটা হলো সারা। কবিতা সৃষ্টিকর্মর আধিক্য বোঝাইতে এটা কথাটা ব্যবহার করেছে। ভরা নদী খুর দ্বারা খরবর্ষা, তীব্র নদীর স্রোত, যে কোনো মানে ধারালো স্রোত, তীব্র, কাটিতে কাটিতে ধান এলো বরসা। আমি সৃষ্টিকর্ম তৈরি করছিলাম, শিল্প সৃষ্টি করছিলাম, যত কিছু এটা করতে করতেই বর্ষা চলে আসলো, আমার জীবনে একটা সংকটময় মুহূর্ত চলে আসলো। একখানি ছোট ক্ষেত, আমি একা, ছোট একটা ক্ষেতে জীবনের ছোট একটা পরিধি বোঝাইছে, আমি একা বসে আছি, চারিদিকে বাঁকাজাল করিছে খেলা, এবং চারদিকে মহাকালের তীব্রতা, আমার যে কোনো সময় বিলীন হয়ে যাব সেটা আমি দেখতে পাচ্ছি। সোনারতরী কোন সমাস? সোনারতরী এটা তৎপুরুষ, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। একখানি ছোট ক্ষেত আমি একলা, এখানে কোন বলতে রূপকর্তে আমি বলতে কি বোঝানো হয়েছে? রূপকর্তে আমি বলতে এখানে মাঝি বলে নাই, ফসল বলে নাই, কবি না কৃষক, রূপকর্তে এখানে কৃষকের কথা বলেছে। বাঁকা জল বলতে কাল সময়, কঠিন সময়, কাল স্রোত, বিপদ, এখানে বাঁকা জল বলতে কঠিন সময়ের কথা বলা হয়েছে। পরপরে দেখি একা, তখন এই পারে বসে উনি দেখছেন, অন্য পাশে দেখছি আঁকা, তরু ছায়া মশি মাখা, সেখানে ঘনমান অন্ধকার কাজ করছে, গ্রাম কানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, সকালবেলা ধান কাটতে গেছে। এপারেতে ছোট ক্ষেত, আমি একা, আমি ছোট্ট ক্ষেতে বসে আছি একা একা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, হঠাৎ দেখতে পাচ্ছে আসার একটা বাণী, কে যেন তরি নিয়ে আসছে, গান গেয়ে, দেখে যেন মনে হয় চিনি ওয়ারে, মনে হইতেছে চিনি দ্বারা, উনি ওর ভিতরে একটা আশা প্রকাশ হচ্ছে সেটা প্রকাশ করেছেন। ভরা পালে চলে যায়, পাল ভরা দিয়ে চলে যায়, কোনো দিকে নাই চাই, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধার। এখানে শেষ সময় মহাকাল যে আমার প্রতি কোনো আবেগ দেখাবে না, আমার প্রতি তার যে দরদ থাকবে না, যতই আমি সৃষ্টিকর্ম দেখিয়ে যাই, শেষ সময় যে আমাকে পৃথিবী যে আমাকে একবারে মনে রাখবে না, এবং সে যে আমার বেলই দেবে না, সেটা প্রকাশের জন্য বলছে কোনো দিকে চাইলো না, অথচ ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধার। আমি যে নদীর যে তীরে বসে আছি, ঢেউগুলো কোনো উপায় নেই পেয়ে নদীর ধার ভাঙছে, দেখে যেন মনে হয় চিনি হরে। ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে, বারেক ভিড়াও, আরেকবার তুমি ভিড়াও, কুলেতে এসে আমার এই নদীর তীরে এসে তোমার নদীর নৌকাটা ভিড়াও। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাই যায়, বাক্যটিতে প্রকাশ পেয়েছে নির্মোহ ভাব, কোনো আগ্রহ নেই এমন ভাব। বারেক ফিরাও তরি কুলেতে এসে, কুলেতে বানানে কয় দীর্ঘকার হবে, ওখানে কয় রস্যকার আছে। মাঝিকে তীরে ডেকে নেয়ার দৃশ্যে কৃষকের মাঝে ফুটে উঠেছে, মাঝিকে তীরে ডেকে নেয়ার দৃশ্যে কৃষকের মাঝে স্বনির্বন্ধ অনুরোধ, মানে খুব কাতর অনুরোধ প্রকাশিত হয়েছে। বলছে যেও যেটা যেতে চাও, তুমি যেখানে যাচ্ছ যাইও, সমস্যা নেই, যারে খুশি তুমি তারে দিও, তাও সমস্যা নেই, শুধু নিয়ে যাও ক্ষণিক হেসে, একটু হেসে তুমি আমাকে নিয়ে যাও আমার সোনার ধান কুলেতে এসে। কবি কিন্তু এখানে বলছে আমার এই সোনার ফসল তুমি আমার তীরে এসে নিয়ে যাও, এরপরে যারে ইচ্ছা তারে দিয়ে দিও, যত চাও তত লাও, মানে যত ইচ্ছা তত তুমি
নৌকায় ভরে নাও, আর আছে আর নাই দিয়েছে ভরি, যা ছিল আমি সব কিছু ভরে দিয়েছি। এতকাল নদীকূলে, এতদিন আমি এই যে পৃথিবীতে যাহা লইয়েছিনি বলে আমি যে সৃষ্টিকর্ম শিল্পী হিসাবে যা কিছু তৈরি যা নিয়ে ব্যস্ত ছিলাম সকলই দিলাম তোরা, সব তোমাকে দিয়ে দিয়েছি থরে ভিতরে স্তরে স্তরে সাজিয়ে। এখন আমার লহ করুণা করে, এবার একটু আমি রিকোয়েস্ট করছি আমাকে গ্রহণ করো, মহাকালকে বা পৃথিবীকে। আমরা যদি এরকম বলি হবে, মানবে? সোনার ধান বলতে কবিতায় বোঝানো হয়েছে সাহিত্যকর্ম ফসল, কর্মশ্রেষ্ঠ ফসল। এতকাল নদীগুলো বলতে কি বোঝানো হয়েছে? এখানে নদীর পার, ইহজগৎ, জীবন প্রক্রমা দ্বীপ, এখানে জীবন প্রক্রমা বোঝানো হয়েছে। ঠাই নাই ছোট সেতেরই আমারই সোনার ধানে গিয়েছে বলে। তখন কবি দেখছে যে আমি যে সোনার ফসল সৃষ্টি করেছি পৃথিবীতে সেটা দিয়েই সব পূর্ণ হয়ে গেছে, আমার আর জায়গা নেই। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ফিরে, ঘন শ্রাবণ মাসের আকাশে তখন খুব ঘন মেঘ দেখা যাচ্ছে, শূন্য নদীর তীরে রহিমে পড়ে যা ছিল নিয়ে গেল সোনার তরী। আমি একা পড়ে থাকলাম, আমার যা কিছু ছিল সোনার তরী নিয়ে গেল, আমার শ্রেষ্ঠ ফসল সব নিয়ে গেল সোনার তরী। অনিবার্য মৃত্যুর ইঙ্গিত বোঝানো হয়েছে কোন চরণে? ঠাই নাই ছোট নেশে তরী, অনিবার্য মৃত্যুর ইঙ্গিত। ঠাই নাই ছোট সে পড়ি, এটা হবে না, সরি এটা হবে না, এটা হবে শূন্য নদীর তীরে রহিনু পড়ে যা ছিল নিয়ে গেল সোনার তরী। বাক্যটিতে যাহা পদটি, যাহা তাহা এগুলো হচ্ছে সর্বনাম, যাহা তাহা। এখানে কিছু ব্যাকরণ আছে যে যারে তারে যাহা তাহা সাপেক্ষ সর্বনাম, রাশি রাশি ভাড়া ভাড়া, কাটিতে কাটিতে এগুলো নির্ধারক বিশেষণ, কাটিতে। এরপরে এখানে তৎসম শব্দ আছে গগন ঘন কুল, হিন্দি আছে ভরসা, ফার্সি শব্দ আছে খুশি, সমাজসাধিত শব্দ আছে, এটা একটু দেখবে। সোনার তরী কবিতায় কবি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করেছে? সৃষ্টিকর্মকে সোনার তরী কবিতায় ফসল হিসেবে দেখানো হয়েছে। কোন ঋতুর প্রভাব লক্ষ্য করা যায়? আমরা দেখেছি এখানে গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, বর্ষা ঋতুর প্রভাব দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি, আমি লেখক পরিচিতি বলেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য লেখক পরিচিতি গুরুত্বপূর্ণ। ঢাবি আর গুচ্ছতে লেখক পরিচিতি থেকে প্রশ্ন হবে না, গুচ্ছতে হইতে পারে, তারপর হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখক পরিচিতি থেকে প্রশ্ন হবে। 5 নম্বর তোমাদের যেটা লিখতে হবে, লেখক পরিচিতি কোনটুকু পড়বো আজকের এই ক্লাস যারা করবে। 5 নম্বর লেখক পরিচিতি কোনটুকু তোমরা লিখবে বোর্ড বই। লেখক পরিচিতি কতটুকু পড়বো? বোর্ড বইয়ে যা আছে তাই। এখানে বোর্ড বইয়ে যা আছে সব উল্লেখ করা আছে। কিছু ইম্পর্টেন্ট সাহিত্যকর্ম বেশি মনে রাখবে, সাহিত্যকর্ম গুরুত্বপূর্ণ। এটা যেহেতু বোঝানোর কিছু নাই আমি এটা দেখালাম না, সাহিত্যকর্মগুলো পড়বা, কোনটা উপন্যাস, কোনটা রবীন্দ্রনাথের লেখা, কোনটা বঙ্কিমের লেখা, এভাবে প্রশ্ন হতে পারে। কোন উপন্যাস গুচ্ছ? রবীন্দ্রনাথ ঠাকুরের লাল সালু তো না, চোখের বালি ঘরে বাইরে গোড়া, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। কোন কবিতা গুচ্ছ? রবীন্দ্রনাথ ঠাকুরের। শারদামঙ্গল, সাদের, বঙ্গসুন্দরী, প্রদীপ, কনকঞ্জলি, ভুল, বিরহ বিলাপ, কুসুম কানন, অশ্রুমালা, কল্পনা খেয়া, চৈতালি সেজতি, এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কোন নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? পল্লী সমাজ 4 অধ্যায়, ইছামতি, দেবারাত্রির কাব্য 4 অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ? লোকরহস্য, সাম্য, প্রবন্ধ, বাংলা ভাষার পরিচয়, বাংলা ভাষা পরিচয়। বিজ্ঞানী ছোট গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র? এটা বিসর্জন নাটকের চরিত্র। এগুলো কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। রক্তকরবী কোন ধরনের রচনা? রক্তকরবী একটা নাটক। নিচের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা একটা উপন্যাস। এটাই ছিল আসলে সোনার তরী এবং অপরিচিত। একটু দ্রুত এগিয়েছি, এর কারণ হচ্ছে এটা তো তোমাদের পড়া, বারবার পড়বে। প্রশ্ন আমি অনেকগুলো সলভ করেছি, এই প্রশ্নগুলো সলভ করবে এবং বিগত বছরের প্রশ্ন সলভ করবে ভালো করে। আমি আবারও বলি, তোমরা তোমাদের সায়েন্সে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য যে কোনো একটা বই, সেটা হইতে পারে আসপেক্ট বাংলা, হইতে পারে বাংলা বিচিত্রা, হইতে পারে বাংলা প্যানাসিয়া, বা যে কোনো একটা বই তোমরা নিয়ে ওই টপিকের বিগত বছরের প্রশ্ন বারবার সলভ করবে। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে মনে রাখবে গল্প কবিতা ভালো করে লাইন বাই লাইন পড়ে শব্দ অর্থ অংশের উপরে বেশি গুরুত্ব দিবে। কোন বই পড়বে, কিভাবে পড়বে, এটা নিয়ে অনেকবার কথা বলেছে, আরও একবার বললাম। আশা করি তোমাদের উপকার হবে।